শিক্ষার্থীরা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমরা ফেসবুক থেকে লাইভে গিয়েছিলাম, লাইভটা কেটে গিয়েছে। আমরা আবার নতুন করে ব্যাক করেছি তোমাদের এসএসসি 26 ব্যাচের ফাইন্যান্সের ফাইনাল রিভিশন লাইভ ক্লাস নিয়ে। সো তোমরা অনেকেই ক্লাসে ছিলা, আমাদের একটু কেটে গিয়েছিল, আমরা আবার লাইভটা রিজিউম করেছি, ব্যাক করেছি। এক্সট্রিমলি সরি ফর দ্য ইস্যু, সামান্য টেকনিক্যাল ইস্যুর জন্য আমাদের সমস্যাটা হয়েছিল, বাট উই আর ব্যাক। আমরা আবারও আমাদের ক্লাসটা এখনই শুরু করছি। তোমরা যারা যারা ক্লাসে ছিলে সামহাও মিস আউট করে ফেলেছো, লাইফটা কেটে গিয়েছিল, এর জন্য তোমরা এখনই জয়েন করো, বা যারা করে ফেলেছো বন্ধুদেরকে মেনশন করো যেন আমরা ক্লাসটা এখনই শুরু করতে পারি, ঠিক আছে? স্যার ক্লাসের স্লাইডটা কি পাওয়া যাবে? ক্লাসের স্লাইডটা পাওয়া যাবে ভাইয়া। তুমি আমাদের এসএসসি 26 সুপার স্টুডেন্ট যে গ্রুপটা আছে, সরি স্টার্ট স্টুডেন্ট যে গ্রুপটা আছে সেই গ্রুপে জয়েন করো। এই গ্রুপে জয়েন করলেই তোমরা এসএসসি 26 সুপার স্টুডেন্ট 10 এই গ্রুপটায় জয়েন করলে তোমরা কিন্তু স্লাইডটা পেয়ে যাবা, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? ওকে, সো আমরা আমাদের পড়ায় ব্যাক করি। আমরা আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ করলাম, আমরা এখন আমাদের সিলেবাসের সেকেন্ড চ্যাপ্টার, বইয়ের ফোর্থ চ্যাপ্টার, শর্ট সিলেবাসের সেকেন্ড চ্যাপ্টার যেটা হচ্ছিল অর্থের সময় মূল্য, আমরা সেইটা শুরু করছি। অর্থের সময় মূল্য আমাদের এই অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কি কি আছে? অর্থের সময় মূল্যের ধারণা, সৃজনশীল আসতে পারে, মানে এইখান থেকে সৃজনশীল প্রশ্ন হতে পারে টপিক নিয়ে, বহু নির্বাচনী হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন অবভিয়াসলি আসতে পারে। অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এইটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু বের করতে হবে, বহু নির্বাচন এখান থেকে আসবে, এসকিউ আসতে পারে। প্রকৃত সুদের হার, রুল 7 সব কয়টা আমাদের সব কয়টা টপিক থেকেই সৃজনশীল আসার মতো। এই তিনটা থেকে তোমরা 100% শিওর একটা বা দুইটা সৃজনশীল পাচ্ছ, এমসিকিউ এসকিউ পাবা। এইখানে আমরা এখন প্রতিটা টপিকে খুব শর্টলি দেখব। অর্থের সময় মূল্যের ধারণা কি? সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন, অর্থের মূল্যে বাড়ে বা কমে, এইটাকে বলা হয় অর্থের সময় মূল্য। এবং এইটা হওয়ার কারণ কি? সময়, এইটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি এবং সুদের হার আই দ্বারা প্রকাশ করি। এই সময় এবং সুদের হারের কারণেই আমাদের সময়ের সাথে সাথে বা একটা সার্টেন টাইম পরে অর্থের মূল্যের পরিবর্তন ঘটে। আমরা এইখানে দুইটা জিনিস দেখি, বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য। বর্তমান মূল্য বলতে ভবিষ্যতে প্রাপ্য অর্থের আজকের মূল্যকে বোঝায়। আমি 5 বছর পরে 1 লক্ষ টাকা পাবো, এটা আজকের মূল্য কত, এটাকে বলা হবে বর্তমান মূল্য। এবং বর্তমান মূল্য সর্বদা ভবিষ্যৎ মূল্য থেকে কম হয়। বর্তমান মূল্য মনে করো 100 টাকা, এইটা ভবিষ্যতের 100, 1 বছর পরে মনে করো 115 টাকার সমান, দুইটা ইকুয়াল। এইটা ফিউচার ভ্যালু, এইটা প্রেজেন্ট ভ্যালু, বাট সংখ্যার দিকে বর্তমান মূল্য সবচেয়ে কম হয়। আর ভবিষ্যৎ মূল্য কি? আজকে নির্ধারিত টাকা নির্দিষ্ট সুদের হারে কোথাও বিনিয়োগ করলে যে মূল্যটা পাবো সেটাকে বলা হয় ভবিষ্যৎ মূল্য। এবং ভবিষ্যৎ মূল্য সবসময় বর্তমান মূল্য অপেক্ষা বেশি হয়। আজকের 100 টাকা আগামী 1 বছর পরে 115 টাকার সমান হইতে পারে। সো ভবিষ্যতের 115 টাকা অ্যামাউন্ট কিন্তু বড়, ঠিক আছে? সো বাট্টাকরণ, বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় বাট্টাকরণ পদ্ধতি, এমসিকিউতে আসে। এবং ভবিষ্যৎ মূল্য বের করার সিস্টেমকে বলা হয় হচ্ছিল, ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করার পদ্ধতিকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি, ঠিক আছে? আমাদের যখন বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য বের করতে যাব, আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এই ম্যাথ বের করতে আমাদের মোট মেইনলি 3টা জিনিস প্রয়োজন হয়, 4টা লাগে, মেইন 3টা যেটা সব জায়গায় কমন। বর্তমান মূল্য হোক, ভবিষ্যৎ মূল্য হোক, বাট্টাকরণের ক্ষেত্রে হোক, চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে হোক। প্রথম ছিল সুদের হার বা সুদ বা বাট্টার হার। আমাদের আয়ের মান কত, একটা ম্যাথ করতে গেলে আমাদের সুদের হার প্রয়োজন হবেই। সো সুদের হার অর্থ প্রভাব করে। অর্থের সময় মূল্য নির্ধারণের সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সুদের হার, ঠিক আছে? এবং সুদের হার বাড়লে বর্তমান মূল্য কমে, সুদের হার কমলে বর্তমান মূল্য বাড়ে। অর্থাৎ সুদের হারের সাথে বর্তমান মূল্যের একটা ঋণাত্মক সম্পর্ক আছে। সুদের হার বাড়লে ভবিষ্যৎ মূল্য বাড়ে, সুদের হার কমলে ভবিষ্যৎ মূল্য কমে, এদের মধ্যে একটা পজিটিভ সম্পর্ক আছে। পরবর্তী টপিক জিনিসটা হচ্ছিল সময়। সো কত সময় যত বাড়বে বর্তমান ভবিষ্যৎ মূল্য তত বেশি পার্থক্য হবে। সো সময় বাড়লে বর্তমান মূল্য কমবে, সময় কমলে বর্তমান মূল্য বাড়বে, একটা ঋণাত্মক সম্পর্ক। ভবিষ্যৎ মূল্যের সাথে একই দিকে যায়, সময় বাড়লে ভবিষ্যৎ মূল্য বাড়ে, সময় কমলে ভবিষ্যৎ মূল্য কমে, ধনাত্মক সম্পর্ক। লাস্টে চক্রবৃদ্ধি সংখ্যা। একটা চক্রবৃদ্ধি সংখ্যা বলতে বছরে কতবার সুদ গণনা করা হবে, একবার হইলে একবার, দুইবার হলে দুইবার, তিনবার হলে তিনবার। সো এইটাকে বলা হয় চক্রবৃদ্ধি। একটা বছরে কতবার সুদ কাউন্ট করা হবে সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি।
এইটার সাথেও একই রকম, বর্তমান মূল্যের সাথে ঋণাত্মক, ভবিষ্যৎ মূল্যের সাথে ধনাত্মক সম্পর্ক আছে। এখন এই চক্রবৃদ্ধি আমাদের বছর সুদের হার দেওয়া থাকবে, চক্রবৃদ্ধির যে মানটা সরাসরি নাও বলা থাকতে পারে, বলা থাকবে না বেসিক্যালি। আমাদের চক্রবৃদ্ধি অর্থাৎ এম এর মানটা কিন্তু বের করতে হয়, আমরা সবাই জানি। এইখানে চার্টে প্রপারলি দেওয়া আছে এম এর মান কি হবে, বার্ষিক। যদি বলা হয় বার্ষিক মানে বছরে 12 মাস অন্তর অন্তর একবার হবে, এম এর মান 1 হবে। অর্ধবার্ষিক যদি বলা হয় মানে বছরের মাঝখানে একবার শেষে একবার, এম এর মান হবে 2। ত্রৈমাসিক প্রতি 3 মাস অন্তর হলে এম এর মান 4। দ্বিমাসিক প্রতি 2 মাস অন্তর হলে এম এর মান 6। এরকম প্রত্যেকটা দেওয়া আছে এম এর মান কোন ক্ষেত্রে কি হবে, ঠিক আছে। সূত্রের ক্ষেত্রে যদি আসে, আমাদের এখানে মোট 1টা 2টা 3টা 4টা 6টা সূত্র আছে পুরো চ্যাপ্টারে। 6টা সূত্র আমরা একটু প্রপারলি দেখে নিই। প্রথমে প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা, ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। একটা কথা বলি, এম অর্থাৎ এই যে চক্রবৃদ্ধি প্রশ্নে না থাকলে তো নর্মাল ফর্মুলা, চক্রবৃদ্ধি অর্থাৎ এম আসলে কি হয়, আমি একটা গান বানিয়েছি, আই এর নিচে এম হয়, এন এর সাথে এম হয়। যখনই আমরা কোনো ম্যাথের ক্ষেত্রে এম পাবো, আই এর নিচে ভাগ করব, এন এর সাথে গুণ করব। সো যদি আমাদের কোনো ম্যাথে বছরে একাধিকবার শুধু চক্রবৃদ্ধির কথা বলা হয়ে থাকে, ইন দ্যাট কেস ফর্মুলা আই এর নিচে এম হবে, এন এর সাথে এম হবে। আমাদের নর্মাল একটা বর্তমান মূল্য নির্ধারণের ফর্মুলা এটা। ভবিষ্যৎ মূল্যে ঠিক উল্টায় গেল, এইটা প্রেজেন্ট ভ্যালুর সাথে চলে আসবে, অর্থাৎ ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই, নর্মাল ফর্মুলা গেল। যদি একাধিকবার হয়, আই এর নিচে এম, এন এর সাথে এম, আই এর নিচে এম, এন এর সাথে এম আমরা করব। ফিউচার ভ্যালুর ক্ষেত্রে সেম, আই এর নিচে এম, এন এর সাথে এম। আমাদের বেসিক্যালি যদি আমরা একটা ফর্মুলা শিখি, একটা ফর্মুলাতে বাকি 4টা করে ফেলতে পারবো। কিভাবে ভাই, এইটা তো ডানে বামে করছে, ভাগ আছে, ফিউচার ভ্যালু করতে গিয়ে এখানে গুণ আকারে চলে আসছে। দেখো, ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই, এই যে জাস্ট আগে এই জিনিসটা ফিউচার ভ্যালু নিচে ছিল, এখন জাস্ট গুণ আকারে চলে গিয়েছে। সো এই একটা ফর্মুলা করলে আমরা প্রেজেন্ট ভ্যালু পারলে ফিউচার ভ্যালু পারবো। আর চক্রবৃদ্ধি আসলে আমাদের তো গান আছে ভাইয়া, আই এর নিচে এম, এন এর সাথে এম। এম থাকলেই ফর্মুলায় আই এর নিচে ভাগ হবে, এন এর সাথে গুণ হবে। গেল। আমাদের প্রকৃত সুদ আছে যখন বছরে একের বেশিবার চক্রবৃদ্ধি হয়, অর্থাৎ এম এর মান একের বেশি হবে, একের বেশি, তখনই আমাদের কার্যকরী সুদের হার বেশি হবে। আমাদের চুক্তিপত্রে বলা আছে 10% আপনি আপনার ঋণ নেবেন, আপনি বছরে 2বার সুদ দিবেন, 2 ভাগে। ইন দ্যাট কেস আসল সুদ কিন্তু 10%-এরও বেশি। সো এই যে আসল সুদ অর্থাৎ কার্যকরী সুদের হার, যেটা আসল প্রকৃত, ওইটাকে আমরা বের করি EIR দিয়ে। ঋণ চুক্তিপত্রে উল্লিখিত সুদের হারকে আমরা নামিক সুদের হার বলি, আর প্রকৃতপক্ষে যেইটা আমরা দেই সেটাকে বলা হয় কার্যকরী সুদের হার। বছরে একাধিকবার সুদ প্রদান করা হলে কার্যকরী সুদের হার নামিক সুদের হারের বেশি হয়। ফর্মুলা কি, EAR ইকুয়াল টু 1 প্লাস আই বাই এম হোল টু দি পাওয়ার এম মাইনাস 1, এবং এটাকে পার্সেন্টেজে আনতে হলে ইন্টু 100 দিয়ে আমরা গুণ করব। আর লাস্টে রুল 72 আমাদের বইয়ে আলাদা করে নেই, বাট একটা প্যারায় দেওয়া আছে, যখন আমাদের বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে অর্থ দ্বিগুণ হবে তখন আমরা রুল 72 ব্যবহার করব। এখন রুল 72 ব্যবহারের ক্ষেত্রে দুটা জিনিস পাই, কত সময়ের দ্বিগুণ হবে অথবা কত পার্সেন্ট সুদের দ্বিগুণ হবে, সেই ক্ষেত্রে আমরা রুল 72 ব্যবহার করি। ফর্মুলা কি, সুদের হার নির্ণয়ে আই এর মান বের করতে হলে 72 বাই এন, আর যদি এন এর মান বের করতে হয় 72 বাই আই। এই দুটো দিয়ে করলে আমরা যে কোনো এন এর মান বের করতে বললে আমরা এই ফর্মুলা পাবো। একটু পরে আমাদের কিন্তু এই ম্যাথটা আছে, অনেক এমসিকিউ তোমরা দেখেছো ইন দ্য মিন টাইম, এই ম্যাথগুলো বাবা। সো এই হচ্ছিল আমাদের ওভারঅল চ্যাপ্টারের ওভারভিউ, কোনগুলো ইম্পর্টেন্ট। আমরা কিছু এমসিকিউ করি, তোমরা আমার সাথে সাথে পার্টিসিপেট করো, আমরা দ্রুত এই চ্যাপ্টার কভার করতে চাই। অর্থের সময় মূল্যের কারণ কি, আমরা জানি সুদের হার হচ্ছিল অর্থের সময় মূল্যের মূল কাহিনী, ঠিক আছে। সুদের হার আছে, সুদের হার আছে, এ সুদের হার। পরে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কোনটি বিবেচনা করতে হয়। একটা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার আগে বইয়ের একটা লাইন আছে, কিস্তি পরিশোধের সক্ষমতা বা ক্ষমতা দেখতে হবে, যে আমি কিস্তি দিতে পারবো কিনা। উত্তর হবে 2-এর কি আছে, এ। পরের প্রশ্ন, রুল 72 কে মেয়াদ মানে কিন্তু এন দ্বারা ভাগ করলে আমরা কি পাই, আমরা সুদের হার পাই।
72 কে n দ্বারা ভাগ করব, এটা করলে যেটা পাবো সেটাকে আমরা সুদের হার, সুদের হার আছে, সুদের হার আছে এ। পরের প্রশ্ন, এক্স ব্যাংক 6 বছরে দ্বিগুণ হবে। রুল 72 এর নিয়ম কি ভাই? টাকা ডবল হয়ে যাবে, দ্বিগুণ হবে, তাই না? সো 6 বছরে দ্বিগুণ হবে, এই শর্তে জনগণের কাছ থেকে টাকা নিচ্ছে, এতে সুদের হার কত হবে? সুদের হার বের করতে হলে 72 ডিভাইডেড বাই n, 72, এখানে n কত? 6, সো 6 দিয়ে ভাগ করলে 6 12 72%, 12% দেওয়া আছে, বি অপশন 12%। পরের প্রশ্ন, সুদ আসলের উপরে যে সুদ প্রদান করা হয় তাকে কি বলা হয়? সুদ আসলের উপরে যে সুদ প্রদান করা হয় তাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। শুধু আসলের উপরে যে সুদ দেওয়া হয় সেটাকে বলা হয় সরল সুদ। চক্রবৃদ্ধি সুদ বলা আছে, চক্রবৃদ্ধি সুদ বলা আছে বি। পরের প্রশ্ন, প্রত্যেক বছর আসলের উপরে গণনা করা হয় নিচের কোনটি? আসলের উপরে, সুদ আসল না, অথবা শুধু আসলের উপরে উপর কোন সুদ গণনা করা হয়? শুধুমাত্র আসলের উপরে, আমাদের হচ্ছিল সরল সুদ, অপশন এ। পরের প্রশ্ন, একাধিকবার বাট্টাকরণের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র কি? বর্তমান মূল্য মানে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই একাধিকবার, মানে এম আছে, আই বাই এম, এন এর সাথে এম। কোনটা আছে ফর্মুলা দেখো তো? প্রথমেই তো, ও না এইটা না, এই যে বি নাম্বারে ফর্মুলা দেওয়া আছে, আমাদের রাইট উত্তর বি। পরের প্রশ্ন, মজিদ 50,000 টাকা 3 বছরের জন্য বার্ষিক 11% চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করলো, সময় শেষে কত পাবে? 50,000 টাকা, প্রেজেন্ট ভ্যালু 50,000, 3 বছর, এন এর মান 3, সুদের হার কত? আই এর মান 11%। এইটা কি? বার্ষিক চক্রবৃদ্ধি, এম নাই এখানে। সো ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু 50,000 ইন্টু 1 প্লাস 0.11 হোল টু দি পাওয়ার 3। ক্যালকুলেটর দেখি মান কত আসবে? 50,000 ইন্টু 68,381, 68,381.55, 68,381 আছে, এই যে 68,381.55 এ। পরের প্রশ্ন, জনাব কাসেম তার সঞ্চিত 2 লক্ষ টাকা 10% মুনাফায় 6 বছরের জন্য প্রাইম ব্যাংকে জমা রাখলেন। সো 2 লক্ষ টাকা ফিউচার ভ্যালু, আচ্ছা বের করতে হবে, ওকে। তার মামা পরামর্শ দিয়েছিলেন ওই টাকা জমি রাখলে 6 বছরে বিনিয়োগকৃত টাকা দ্বিগুণ হবে, ওকে। প্রথম প্রশ্ন, জনাব কাসেম প্রাইম ব্যাংকে 2 বছর পরে, ভাই রাখছে 6 বছর পরে, বাট বলছে 2 বছর পরে, এনের মান 2 হলে কত হবে? সো 2 লক্ষ টাকা ইন্টু 1 প্লাস কত পার্সেন্ট রাখছে? 10% রাখছে, 0.10 বলছে। প্রশ্নে বলছে ভাই 2 বছর পরে কত টাকা পাবে? সো এন এর মান যদি 2 হয়, ইন দ্যাট কেস 2,42,000 টাকা পাবে। 2,42,000 আছে, 2,42,000 টাকা পাবে 2 বছর পরে, ঠিক আছে। এখন বলছে উদ্দীপক অনুযায়ী জনাব কাসেমের সুযোগ ব্যয় কত? ভাই সুযোগ ব্যয় জিনিসটা কি? আমার কাছে 2টা প্ল্যান আছে, 2টা প্রকল্প, আমি এখানে বিনিয়োগ করবো অথবা এইখানে বিনিয়োগ করলে এখানে বিনিয়োগ করতে পারবো না, তো এইখান থেকে যে আয়টা হইতো এটা আমার সুযোগ ব্যয়। এইখানে জনাব কাসেম তাই 2 লক্ষ টাকা সে একটা ব্যাংকে বিনিয়োগ করতো, তার মামা পরামর্শ দিয়েছিল যে ভাই না তুই জমিটা কেন, জমি কিনলে তোর টাকা ডবল হয়ে যাবে 6 বছরে, মানে 6 বছরে ডবল হবে। ভাইয়া 6 বছর ডবল হলে সুদের হার কত হইতো? রুল 72, 72 ভাগ 6, 12%, অর্থাৎ 12% লাভ পাইতো। সো সে সেই সুযোগটা নেয় নাই, অর্থাৎ জমিতে বিনিয়োগ করলে তার লাভ হইতো 12%, যেইটা সে মিস করলো, অর্থাৎ তার সুযোগ ব্যয় এখানে 12%, 12% আছে, এই যে সুযোগ ব্যয় 12% গেল। এরপরে আমাদের এইখানে 2টা ম্যাথ আছে, আমরা হালকা ম্যাথটা দেখব। সো জনাব স্বপন একজন সরকারি চাকুরিজীবী, ঠিক আছে। তিনি নগর ব্যাংক থেকে মাসিক 1% হারে চক্রবৃদ্ধি সুদে 50,000 টাকা নেন। মাসিক 1%, মাসিক 1% মানে এম এর মান 12, 1% হারে চক্রবৃদ্ধি সুদ নেন 5 লক্ষ টাকা। তিনি এই টাকা, এইখান থেকে সে ঋণ নিছে, টাকা সংগ্রহ করছে, ওকে। তিনি এই টাকা 11% হারে মাসিক চক্রবৃদ্ধিতে
10 বছরের জন্য শাপলা ব্যাংকে জমা রাখতে চান, কিন্তু তার স্ত্রী তাকে জমি ক্রয়ের পরামর্শ দেন কারণ জমির মূল্য 10 বছরে ডবল হবে, তাছাড়া প্রতি বছর সবজি বিক্রি বাবদ 50,000 টাকা পাওয়া যাবে। গ নাম্বার, জনাব স্বপনের সংগৃহীত ঋণের প্রকৃত সুদের হার কত? EAR 1+I/m হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ব্র্যাকেটে ইন্টু 100। প্রথম ঋণ নিছিল কত টাকা ভাই? ঋণ নিছে সে প্রতি মাসে 1% হারে মাসিক কত? m এর মান এখানে 12। সো সে এক মাসে 1% মানে সারা বছরে কত টাকা দেয়? সে সারা বছরে 1% ইন্টু 12 ইকুয়াল টু 12% ঋণ নেয়। সো আই এর মান হবে বাৎসরিক 12। সো 1 প্লাস 0.12 ডিভাইডেড বাই এম এর মান 12 হোল টু দি পাওয়ার 12 মাইনাস 1 ইন্টু 100। সো এইখানে 1 প্লাস আমাদের 0.1 তোমার একটু ম্যাথটা করতে, আমি একটু ক্যালকুলেটর নিয়ে আসি, আমার এই ক্যালকুলেটরে ম্যাথ করা যাচ্ছে না, অন্য ক্যালকুলেটর লাগবে। সো তোমরা একটু মানটা বের করে দেখো তো কত আসতেছে এখানে, আমাকে কমেন্টে জানাও। আচ্ছা 12.68, ওকে। সো আমাদের এইটার মান হবে 12 কে উত্তরটা দিল মেহেদি হাসান, শাবাশ। সো 12.68% হচ্ছিল আমাদের মেইন উত্তর। সো EAR অ্যাকচুয়াল মান এটা। পরবর্তী ম্যাথটায় আমাদের কি করতে হবে আমরা এখন সেটা দেখি, আমরা ম্যাথটা করছি না। সো সে টাকা তো নিছে ভাই 50,000, 5 লক্ষ টাকা নিল। এখন সে দুইটা কাজ করতে পারে, এই টাকা সে 11% হারে মাসিক চক্রবৃদ্ধিতে 10 বছরের জন্য শাপলা ব্যাংকে রাখবে। সো তার ভবিষ্যৎ মূল্য কত হবে? 5 লক্ষ ইন্টু 1 প্লাস কত পার্সেন্ট? 11%, 0.11 মাসিক 12% ইন্টু কত বছর? 10 ইন্টু 12। এইখানে একটা মান আসবে আমাদের, যেটা তার হচ্ছিল শাপলা ব্যাংকের, এবং আরেকটা হচ্ছিল এইখানে একটা কাজ করতে, কাজ টাকা রাখছে সে। তার ওয়াইফ বলছিল যে ভাই তুমি কাজটা করো না, তুমি একটা কাজ করতে পারো, তুমি একটা জমি কেনো, জমিতে তুমি 10 বছর পরে ডবল টাকা পাবা। 10 বছর পরে ডবল টাকা পাবে মানে হচ্ছিল 5 লক্ষ ইন্টু 2 যোগ আগামী প্রত্যেক বছর 50,000 টাকা করে পাবা, মানে আগামী 10 বছর 50,000 টাকা ইন্টু 10 পাবে। এখানে সব মিলে হবে হচ্ছিল 15 লক্ষ টাকা হয়ে যাবে আর কি। সো ওয়াইফের কথা অনুযায়ী ভবিষ্যৎ মূল্য 15 লক্ষ, এবং এইখানে বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য কত? যেইটা বেশি সেইখানে বিনিয়োগ করা তার ওয়াইজার হবে। এই মানটা যেটা হবে ইন্টু এটা হবে 14,94,574.82 টাকা। সো এইখানে বিনিয়োগ করলে তার লাভ হবে, অর্থাৎ শাপলা ব্যাংকে রাখলে হবে 14,94,500 সামথিং, এবং এইখানে বিনিয়োগ করলে সেভাবে 15 লক্ষ টাকা। অবভিয়াসলি স্ত্রীর কথা মতো বিনিয়োগ করা উচিত। সো এইটা ছিল আমাদের একটা ম্যাথ। আর একটা ম্যাথ, জনাব সাবিত সাহেব 6 বছর পর এত লক্ষ পাওয়ার আশায় কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। ডি ব্যাংক 9% অর্ধবার্ষিক চক্র লাভে এবং সি ব্যাংক এত % মাসিক চক্র লাভের প্রস্তাব দিয়েছে। সো চক্রবৃদ্ধির সুদ বেসিক্যালি মাসিক, মানে এখানে এম এর মান 12 আর এখানে অর্ধবার্ষিক এম এর মান 2। দুইটা দিয়ে ডি ব্যাংকে কত জমা রাখতে হবে এটা আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। এইখানেও আমাদের সি ডি ব্যাংকের প্রেজেন্ট ভ্যালু বের করবো, এখানে আমরা সি ব্যাংকের প্রেজেন্ট ভ্যালু বের করলে যেইটা কম হবে সেইখানে টাকা রাখাটা বেটার। যেখানে কম টাকা রেখে আগামী 6 বছর পরে 1,60,000 টাকা পাওয়া যাবে। সো এইটা ছিল আমাদের অর্থের সময় মূল্য অধ্যায়টা। তোমাদের
কার কোথায় কি প্রবলেম আছে একটু আমাদেরকে জানাও, আদারওয়াইজ আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। একটু আমাকে জানাতো তোমাদের যে ভাইয়া কাদের কোথায় কি প্রবলেম আছে, একটু আমি দেখি তোমাদের কমেন্টটা জানায় দাও। পূজা ঘোষ উত্তর দিয়ে আসলো ইয়েস। ওকে, সো আই হোপ আমাদের এই ক্লাসটা ক্লিয়ার সবকিছু। সো আমরা এখন যে কাজটা করছি, আমাদের এই চ্যাপ্টার ডান, আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টার চলে যাচ্ছি। পরবর্তী চ্যাপ্টার ছিল আমাদের ঝুঁকি এবং অনিশ্চয়তা, এবং এই চ্যাপ্টারটা তোমাদের পড়াবেন ফাইজা আপু। ফাইজা আপু, ওকে, হ্যালো এভরিওয়ান। ভাইয়া কিন্তু এতক্ষণে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুইটা চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছে, যেখান থেকে কনফার্ম সিকিউ আসবে, এসকিউ আসবে, এমসিকিউ আসবে। এখন আমরা দেখব ঝুঁকি এবং অনিশ্চয়তা। এবং এই চ্যাপ্টারে একটা প্যাটার্নের ম্যাথ, তেমন কোনো ঝামেলা নেই, শুধুমাত্র আদর্শ বিচ্যুতি বের করব। এখানে একটাই ছক, তোমাদেরকে একটা ম্যাথ করে দিব এবং সেই সাথে মোস্ট ইম্পর্টেন্ট থিওরিগুলো তোমাদেরকে বলে দিব। প্রথমে এই চ্যাপ্টারের জন্য আমাকে জানা লাগবে ঝুঁকি এবং অনিশ্চয়তা কি, ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্যটা কি। আগে আমরা একটু দেখি যে এই চ্যাপ্টারে মূলত কি কি আছে। ঝুঁকি এবং অনিশ্চয়তার ধারণা, এর সাথে হচ্ছে আমাদের চারটা ঝুঁকি আছে। একটা হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে, একটা হচ্ছে আমাদের বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে, টোটাল চারটা ঝুঁকি আছে। সেই সাথে ঝুঁকি মুক্ত আয় এবং ঝুঁকিবহুল আয়, এইটা তোমাদের কখনোই আসলে সিকিউতে আসে না, এটা এসকিউতে এবং এমসিকিউতে আসবে। এবং লাস্টলি আমাদের জাস্ট একটা প্যাটার্নের ম্যাথ, সেটা হচ্ছে আদর্শ বিচ্যুতি। প্রথমে আসা হচ্ছে ঝুঁকি আর অনিশ্চয়তা বলতে কি বোঝায়। আমরা জানি খারাপ কিছু ঘটার আশঙ্কাকে আমরা বলতেছি হচ্ছে অনিশ্চয়তা। যেরকম হয়তো আমাদের কোম্পানির ম্যানেজার একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, এইগুলো হচ্ছে অনিশ্চয়তা, যেটাতে তোমরা পরিমাপ করতে পারবা না এবং এইটাকে কোনোভাবেই কমানো সম্ভব না। আর ঝুঁকি হচ্ছে অনিশ্চয়তার মধ্যে যে অংশটুকু তুমি পরিমাপ করতে পারবা এবং বিভিন্ন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তুমি সেটাকে কমাতেও পারবা। প্রকৃত ফলাফল থেকে প্রত্যাশিত ফলাফল ভিন্ন হওয়ার সম্ভাবনাকে বলা হচ্ছে ঝুঁকি। ঝুঁকি আমরা পরিমাপ করতে পারি এবং বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে কিন্তু ঝুঁকি কমাতেও পারি। সো যদি আমাদের এসকিউ কোশ্চেনে অথবা অনুধাবনে আসে, তাহলে কিন্তু আমরা দুইটা জিনিস খুব সুন্দর মতো লিখে দিব। প্রথম পার্থক্য হচ্ছে আমাদের ডেফিনেশন দিয়ে, সেকেন্ড পার্থক্য আমরা বলতে পারবো অনিশ্চয়তা পরিমাপ করা যায় না কিন্তু ঝুঁকি পরিমাপ করা যায়। আর থার্ড হচ্ছে ঝুঁকি বিভিন্ন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কমানো যায়, কিন্তু অনিশ্চয়তা যেহেতু আমরা পরিমাপও করতে পারবো না, বিধায় আমরা এটাকে কমাতেও পারবো না। এই দুটো কনসেপ্ট খুব ক্লিয়ার থাকা লাগবে। এরপর আসে হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কি কি আর বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কি কি। ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে দুই ধরনের ঝুঁকি থাকে, একটা হচ্ছে ব্যবসায় ঝুঁকি আর একটা হচ্ছে আর্থিক ঝুঁকি। প্রথম আসি হচ্ছে ব্যবসায় ঝুঁকি। ব্যবসায় ঝুঁকি হচ্ছে তোমার ব্যবসায় প্রতিষ্ঠানের দৈনন্দিন পরিচালনা করতে যে খরচগুলো হয়, সেটা নির্বাহ করার জন্য যদি তোমার কাছে ইনাফ পরিমাণ টাকা না থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যবসায় ঝুঁকি। হয়তো আমাদের রেগুলারের বিল দেওয়া লাগবে, বেতন দেওয়া লাগবে, ভাড়া দেওয়া লাগবে, এই যে দৈনন্দিন কাজের জন্য আমাদের যেই পরিমাণ ক্যাশ ফ্লো দরকার, সেটা যদি আমার প্রতিষ্ঠানে না থাকে এবং আমি ঠিকঠাক মতো এই খরচগুলো পরিশোধ করতে না পারি, তাহলে বলতে হবে আমার ব্যবসায় প্রতিষ্ঠানটা ব্যবসায়িক ঝুঁকির মধ্যে আছে। মূলত পরিচালনার অদক্ষতার থেকে যেই ঝুঁকিটা সৃষ্টি হয়, সেটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। এবং সেকেন্ড হচ্ছে আর্থিক ঝুঁকি, যেটা বেশি ইম্পর্টেন্ট আমাদের সিকিউর জন্য। আর্থিক ঝুঁকিটা হচ্ছে যখন তুমি বাইরের কোনো সোর্স থেকে টাকা আনো, সেই ক্ষেত্রে তোমাকে সুদও পরিশোধ করতে হয়, আসলও পরিশোধ করতে হয়। ফর এক্সাম্পল, তুমি ধরো কোনো সোর্স থেকে 1 লাখ টাকা লোন নিছো, এখন এখানে যদি তোমাকে 10% সুদ দেওয়া লাগে, তাহলে মেয়াদ শেষে তোমাকে এই 1 লাখ টাকাও পরিশোধ করা লাগবে এবং যদি মাসিক সুদ হয়, এখানে তুমি 10,000 টাকা করে তোমাকে সুদ পরিশোধ করা লাগবে। তার মানে বলতে পারতেছি সুদে আসলে আমাকে বড় একটা অ্যামাউন্ট পরিশোধ করা লাগবে, এটা আমার জন্য একটা দায়। কোনো কারণে যদি আমি এই দায় পরিশোধে ব্যর্থ হয়ে যাই, সেটাকে আমরা বলবো হচ্ছে আর্থিক ঝুঁকি। সময় মতো দায় পরিশোধ না করতে পারলে এটার কিন্তু দুইটা কনসিকুয়েন্সেস আছে। একটা হচ্ছে কোম্পানি দেউলিয়া হওয়ার আশঙ্কা থাকবে এবং সেকেন্ড হচ্ছে কোম্পানির উপর ঋণের বোঝা বাড়বে। এই যে সুদ দিতে না পারলে প্রতি মাস যাবে এবং সুদ কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ যদি সহজে বলি, আমাদের দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয়, তাকে আমরা আর্থিক ঝুঁকি বলি। এই দুইটা হচ্ছে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের এন্ড থেকে।
এরপর আমরা দেখব হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সুদের হারের ঝুঁকি, একটা হচ্ছে তারল্য ঝুঁকি। এগুলো থেকে সৃজনশীলের খ এবং এসকিউ আসার সম্ভাবনা বেশি। প্রথমে আসে হচ্ছে সুদের হারের ঝুঁকি। যারা হচ্ছে বন্ড, ডিবেঞ্চার এগুলো ক্রয় করে তাদেরকে এই ঝুঁকিটা মোকাবেলা করতে হয়, কারণ আমরা জানি মার্কেটের যে সুদের হার সেটার সাথে আমাদের বিনিয়োগের বাজার মূল্যের বিপরীত সম্পর্ক। অর্থাৎ আমাদের সুদের হার যদি বাড়ে তাহলে আমাদের বিনিয়োগের বাজার মূল্য হচ্ছে কমে যাবে, আর আমাদের সুদের হার যদি কমে তাহলে আমাদের বিনিয়োগের বাজার মূল্য বাড়বে। তাহলে একজন বিনিয়োগকারীকে কিন্তু এই সুদের হারের ঝুঁকিটা মোকাবেলা করতে হয়, এটা বিনিয়োগকারীর এন্ড থেকে। এবং লাস্ট ওয়ান হচ্ছে তারল্য ঝুঁকি। তারল্য ঝুঁকি কি? তুমি ধরো বিভিন্ন সিকিউরিটিজে টাকা ইনভেস্ট করছো, অনেক টাকা, 1 লাখ 2 লাখ টাকা ইনভেস্ট করছো, এখন তোমার ক্যাশ দরকার। তুমি কি ভাববা যে এই টাকাটা আমি যেহেতু ইনভেস্ট করছি আমি এখন এটা রিসেল করে ক্যাশ করতে পারবো, কিন্তু যখন তুমি রিসেল করে একটা এক্স্যাক্ট অ্যামাউন্ট পাবা না, অথবা বলতে পারো যেই অ্যামাউন্টটা তুমি খরচ করছো সেই রকম অ্যামাউন্ট তুমি পাচ্ছ না, অনেক কম পাচ্ছ, তখন যেই ঝুঁকিটা সৃষ্টি হয় তাকে আমরা বলছি তারল্য ঝুঁকি। বিনিয়োগকারীর অর্থ শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এগুলাতে বিনিয়োগের পর যদি তুমি নগদায়ন করতে না পারো, প্রয়োজনীয় সময়ে যদি তুমি ভালো অ্যামাউন্টে নগদায়ন করতে না পারো, তাহলে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে তারল্য ঝুঁকি। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি, একমালিকানা এবং অংশীদারি ব্যবসায় কোন ধরনের ঝুঁকি মোকাবেলা করে এটা কিন্তু প্রায়ই তোমাদের কোশ্চেনে আসে, এটাও হচ্ছে তারল্য ঝুঁকি। সো এই ছিল আমাদের টোটাল 4টা ঝুঁকি ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে এবং আমাদের বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। এরপরে এই চ্যাপ্টারের থার্ড টপিক হচ্ছে ঝুঁকি মুক্ত আয় আর হচ্ছে ঝুঁকি যুক্ত আয়। ঝুঁকি মুক্ত আয় কোনটা? যেই ইনকামে কোনো রকমের ঝুঁকি জড়িত না, অর্থাৎ তুমি এক্সপেক্ট করছো তুমি 15% মুনাফা পাবা, তুমি অ্যাকুরেটলি 15% মুনাফা পেয়েছো, অর্থাৎ এখানে কোনো বিচ্যুতি নেই, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ঝুঁকি মুক্ত আয়। যেরকম তুমি যদি সরকার কর্তৃক ইস্যুকৃত কোনো বন্ড কিনো, যেটা ট্রেজারি বন্ড অথবা ট্রেজারি বিল কিনো, অথবা তুমি যদি ব্যাংকে টাকা রাখো, সেক্ষেত্রে কিন্তু এগুলো বিবেচনা করা হয়, এগুলো সবগুলো হচ্ছে ঝুঁকিমুক্ত। কারণ সরকার হচ্ছে দেউলিয়া হবে না এবং ব্যাংক থেকে যেহেতু নির্দিষ্ট হারে সুদ দেয়, তো ধারণা করা হয় এগুলো হচ্ছে আমার ঝুঁকিমুক্ত আয়। এবং এগুলোর ক্ষেত্রে আয়ের হার সবসময় নির্দিষ্ট থাকে। তোমার এক্সপেকটেশন, এই যে প্রত্যাশিত আয় আর হচ্ছে প্রকৃত আয়, এই দুইটার মাঝখানে কোনো ব্যবধান থাকে না, একদম সেম সেম। এটা হচ্ছে ঝুঁকি মুক্ত। তাহলে ঝুঁকি যুক্ত কোনটা? যেটাতে তোমার ঝুঁকি জড়িত থাকে। যেরকম শেয়ার থেকে যে ইনকামটা হয় এটা কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ইনকাম, কারণ শেয়ার থেকে যে আয়টা করি এটা কমতেও পারে, বাড়তেও পারে। সো এই ক্ষেত্রে ঝুঁকি জড়িত, এটাকে আমরা বলবো হচ্ছে ঝুঁকিমুক্ত আয়। এবং কোশ্চেনে থাকতে পারে যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কোনটা, কোন আয়কে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আয় বলা হয়? সেটা হচ্ছে সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত আয়কে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়। সো ঝুঁকিযুক্ত এবং ঝুঁকি মুক্ত এইটা আমরা কিন্তু এসকিউর জন্য একটু ভালো মতো দেখব। এবং এই চ্যাপ্টারের লাস্ট হচ্ছে আমার আদর্শ বিচ্যুতি, যেখানে আমরা একটা প্যাটার্নের ম্যাথ করব এবং এই ম্যাথটাই তোমাদের পরীক্ষায় আসবে। এখান থেকে সিকিউর জন্য দুটো জিনিস ভালো করে দেখব, একটা হচ্ছে আদর্শ বিচ্যুতির ম্যাথ, আমরা একটু নিজেরা প্র্যাকটিস করে যাব, এবং সেই সাথে 4 ধরনের যে ঝুঁকি বললাম ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে আর বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে, এই 4টা ঝুঁকি কিন্তু ভালো মতো দেখতে হবে। সো এইখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আদর্শ বিচ্যুতি কোন ধরনের পদ্ধতি? এটা একটা পরিসংখ্যানিক পদ্ধতি এবং এটার মাধ্যমে আমরা বিগত বছরে কিরকম ইনকাম হয়েছে সেটার উপর ডিপেন্ড করে আগামী বছরে আমার কিরকম ঝুঁকি হতে পারে এইটা বের করি। এখানে আমার কোশ্চেনে সবসময় এইটা দেওয়া থাকবে, আয়ের হারটা দেওয়া থাকবে, আমাকে যেটা করতে হবে গড় হার ক্যালকুলেট করতে হবে, দেন জাস্ট আমরা এই সূত্রে দিয়ে দিব। এই ছিল হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি মেইন কনসেপ্টগুলো। কি কি পড়লাম? ঝুঁকি এবং অনিশ্চয়তা, 4 ধরনের ঝুঁকি, ঝুঁকিমুক্ত আয়, ঝুঁকি বহুল আয় এবং লাস্টলি হচ্ছে আদর্শ বিচ্যুতি। এবার আমরা দেখব কিছু এমসিকিউ যেগুলো হচ্ছে সচরাচর আমাদের বোর্ডে আসে। সো এই এমসিকিউগুলো যারা মোটামুটি ভালোভাবে পারবা বুঝবা যে এই চ্যাপ্টারের তোমাদের এমসিকিউ প্রিপারেশন ভালো। প্রথম হচ্ছে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসার সম্প্রসারণের ফলে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়? আমরা একটু আগেই বলছি, তুমি যদি এক্সটার্নাল কোনো সোর্স থেকে টাকা কালেক্ট করো তাহলে তোমাকে দায় পরিশোধ করতে হবে, সুদ আসলে এগুলো পরিশোধ করতে হবে, এবং এগুলো পরিশোধ করতে না পারার থেকে তোমার যে ঝুঁকির সৃষ্টি হয় সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি। বাহ্যিক কোনো লোন নিলে সেখানে তোমার আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়।
এরপরে সেকেন্ড কোশ্চেন হচ্ছে, যেটা একটু আগেই বলে দিচ্ছি, এক মালিকানা এবং অংশীদারি ব্যবসার কোন ঝুঁকি বেশি? এটার অ্যান্সার হচ্ছে তারল্য ঝুঁকি। তারল্য ঝুঁকি কোনটা? তুমি ইনভেস্ট করছো কিন্তু ইনভেস্টটা বিক্রি করে সেটাকে যুক্তিসঙ্গত মূল্যে ক্যাশ করতে পারতেছো না, এইটা হচ্ছে আমার তারল্য ঝুঁকি। এরপরে যে প্রতিষ্ঠানের ঋণ মূলধন বেশি সে প্রতিষ্ঠানের কোনটা বেশি? ঋণ মূলধন বেশি থাকলে আমাদের আর্থিক ঝুঁকি বেশি হয়, কারণ যেই প্রতিষ্ঠানসমূহ ধরো ঋণ নেয় না তারা কিন্তু আর্থিক ঝুঁকির দিক দিয়ে একদম টেনশন ফ্রি থাকে, কারণ কোনো এক্সটার্নাল সোর্স থেকে টাকা না নেওয়া মানে তোমার কোনো সুদ আসল কিছুই পরিশোধ করা লাগতেছে না। সো এই কোশ্চেনের অ্যান্সার হবে আর্থিক ঝুঁকি বেশি। ফোর্থ কোশ্চেন, কোম্পানি দেউলিয়া হয় কি কারণে? কোম্পানি দেউলিয়া হয় দায় পরিশোধে ব্যর্থ হলে। আমরা আর্থিক ঝুঁকির ক্ষেত্রে বলছি যে দুইটা জিনিস হইতে পারে, একটা হচ্ছে তোমার ঝুঁকি দিন দিন বাড়তে থাকবে, কোম্পানির বোঝা বাড়তে থাকবে, আর সেকেন্ড হচ্ছে এই বোঝা বইতে না পারলে সেক্ষেত্রে কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। তো এখানে বলছে কোম্পানি দেউলিয়া হবে কখন? দায় পরিশোধে ব্যর্থ হলে। একটা কনফিউশন ক্লিয়ার করে দেই, আর্থিক ঝুঁকি বেশি হলে, এইটাও কিন্তু অপশনে আছে, আর্থিক ঝুঁকি বেশি হইলে দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তোমাকে কোশ্চেনে চাইছে কোম্পানি আসলে দেউলিয়া হয় কোন কারণে, সেটা হচ্ছে দায় পরিশোধে যদি তুমি ব্যর্থ হয়ে যাও। তোমার যদি আর্থিক ঝুঁকি বেশি থাকে সেটা থাকতে পারে, কিন্তু তোমার কাছে যদি ধরো ইনাফ পরিমাণ টাকা থাকে এবং সেই সুদ আসলে এগুলো যদি তুমি পরিশোধ করতে পারো, তাহলে কিন্তু তোমার কোম্পানি দেউলিয়া হবে না। একমাত্র যখন ব্যর্থ হবা সেইটার রেজাল্ট হচ্ছে কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। এরপরে সুদের হার বাড়লে কি হয়? সুদের হার বাড়লে আমরা জানি সুদের হারের সাথে বিনিয়োগের বাজার মূল্যের বিপরীত সম্পর্ক। সো সুদের হার বাড়লে বিনিয়োগের বাজার মূল্য কমে যাবে। এরপরে ট্রেজারি বিল কে ইস্যু করে? ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, এগুলো হচ্ছে সরকার কর্তৃক ইস্যুকৃত। সো এইটার অ্যান্সার হবে হচ্ছে সরকার। আচ্ছা, এখানে আমরা একটা ম্যাথ দেখব। জনাব হোসেন প্রকল্প এক্স থেকে গত 3 বছর 15% হারে মুনাফা অর্জন করলেন। তার মানে এক্স প্রকল্পের ক্ষেত্রে প্রতি বছরই হচ্ছে প্রফিট 15% করে, কিন্তু ওয়াই প্রকল্পের ক্ষেত্রে প্রথম বছরে 10, এর পরের বছরে 15, তারপরের বছরে 20। ভবিষ্যতে তিনি একটা প্রকল্প বাদ দিতে চান, দুইটা প্রকল্প আছে এক্স এবং ওয়াই, এটার মধ্যে থেকে যে কোনো একটা বাদ দিব। প্রথম কোশ্চেন হচ্ছে ওয়াই প্রকল্পটার গড় মুনাফা কত? দেখো, গড় মুনাফা বের করা খুবই সহজ। আমার টোটাল 3টা অ্যামাউন্ট দেওয়া আছে, 10, 15 আর হচ্ছে 20। আমি 3টাকে যোগ করে গড় বের করতে হলে যেই কয়টা বছর আছে বছর সংখ্যা দিয়ে ভাগ করে দিব। সো এইটার উত্তর হবে তোমার 15%। সো এইটার উত্তর হচ্ছে 15%। এটা খুব সহজ ছিল। সেকেন্ড কোশ্চেন হচ্ছে তোমাকে এমসিকিউতে ওয়াই প্রকল্পের আদর্শ বিচ্যুতি বের করা লাগবে। খুব সিম্পল মেথড। আমরা একটু আগে হচ্ছে 15% যে আমার গড়, এটা বের করে ফেলছি। এখন আমার কাজ কি হবে? আয় থেকে গড় মাইনাস করা। এই পুরো জিনিসটা তোমরা একবারে ক্যালকুলেটরে করে ফেলতে পারবা। দেখো, প্রথমে হচ্ছে প্রতি বছরের আয় থেকে আমি গড় মাইনাস করে সেটাকে স্কোয়ার করে দিব। তাহলে আমার বছর সংখ্যা আসছে 3টা। সো 15 - 15 স্কোয়ার প্লাস 20 - 15 স্কোয়ার। এই পুরা জিনিসটা যদি আমি ক্যালকুলেটরে দিয়ে দেই তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। যাদের যাদের ক্যালকুলেটর আছে এটা একটু আমরা নিজেরা প্র্যাকটিস করে ফেলি। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু খুব কম সময়ে তোমাকে এই ম্যাথগুলো সলভ করে অ্যান্সার করা লাগবে। ওকে, সো এই কয়টা পুরা ক্যালকুলেশন করলে আমার আসে হচ্ছে 50। এর পরের স্টেপ হচ্ছে 50 ডিভাইডেড বাই n-1, তার মানে 50 ডিভাইডেড বাই n ছিল হচ্ছে আমার 3। সো 1 বাদ দিয়ে দিলে আমার হচ্ছে এখানে আসবে হচ্ছে 25। 50 - 2 25। এখন লাস্ট কাজ কি? অনেকে ভুলে যায়, আমার এই রুটটা কিন্তু আমার লাস্ট কাজ। সো 25কে যদি আমরা রুট করি অ্যান্সার আসবে হচ্ছে 5%। সো মাত্র যখন আমাদের 3টা বছর দেওয়া তখন কিন্তু এই পুরো জিনিসটা ক্যালকুলেটরে করে ফেলা যায়। প্রথমে আমরা আয়ের হার থেকে গড় হার মাইনাস করে স্কোয়ার করে সবগুলোকে যোগ করে দিব, যোগ করে n-1 করব, সেটা দিয়ে ডিভাইড করব, দেন রুট করে দিব। এরপর 9 নম্বর কোশ্চেন হচ্ছে এই ঠিক আগের উদ্দীপকটা থেকে। এখানে বলছে এক্স প্রকল্পটি ঝুঁকিমুক্ত। ইয়েস, কারণ এক্স প্রকল্পতে আমরা দেখছি প্রতি বছর কিন্তু 15% করে ইনকাম করে। এখন যদি প্রতি বছর এরকম 15-15-15 হয়, কোনো রকমের ভ্যারিয়েন্স এখানে না থাকে, কোনো বিচ্যুতি না থাকে, তাহলে আমরা বলতে পারবো প্রকল্পটা ঝুঁকিমুক্ত। এরপর সেকেন্ড অপশন কি? এক্স প্রকল্পটির মোট মুনাফা 15% না, এক্স প্রকল্পের মোট মুনাফা 15 না, 15-15-15। এখানে আমাদের 45 হচ্ছে এক্স প্রকল্পের মোট মুনাফা। তার মানে বলতে পারি এই অপশনটা ভুল। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 1 এবং 3। আর ওয়াই প্রকল্পটা কেন বাদ দিব? ওয়াই প্রকল্পের ঝুঁকি আছে।
এবং লাস্ট কোশ্চেন হচ্ছে আরাফাত ইসলাম তার বিনিয়োগ থেকে গত 3 বছর যথাক্রমে 5, 7, 11% হারে মুনাফা পায়, গড় মুনাফা কত? ঠিক আগের অঙ্কটার মতো 5, 7, 11 যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করে দিব, এইটার অ্যান্সার আসবে 7.67%। সো আমাকে একটু কমেন্টে জানাও কার কয়টা এমসিকিউ হয়েছে। টোটাল হচ্ছে আমরা 10টা এমসিকিউ দেখছি, এই প্যাটার্নগুলো প্রায় তোমাদের আসে। আচ্ছা, একজন বলছে হচ্ছে ব্লার আসে, তুমি একটু রিফ্রেশ দিয়ে আরেকবার জয়েন করো। আচ্ছা, ওকে, সবাই এখনো অ্যান্সার বলতেছি। সো ততক্ষণে আমরা হচ্ছে আমাদের সিকিউ কোশ্চেনটা দেখি। এখানে একটা ম্যাথ আমি তোমাদেরকে করাই দিব এবং অবশ্যই তোমাদেরকে 2-3টা ম্যাথ বাসায় প্র্যাকটিস করতে হবে। প্রথমে আসা হচ্ছে ক এবং খ। কতে বলছে হচ্ছে ঝুঁকিমুক্ত আয় কাকে বলে? যে আয়ের সাথে ঝুঁকি জড়িত নয় তাকে ঝুঁকিমুক্ত আয় বলে। একটা যেমন দিয়ে উদাহরণ দিয়ে দিব, সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ড, তারপর হচ্ছে ট্রেজারি বিল, এগুলো। এরপরে হচ্ছে সকল অনিশ্চয়তা ঝুঁকি নয়। এই কোশ্চেনটা খুবই কমন, সকল অনিশ্চয়তা ঝুঁকি নয়, কারণ আমরা জানি অনিশ্চয়তার যে অংশ পরিমাপ করা যাবে তাকে ঝুঁকি বলবো, আর অপরিমাপযোগ্য যে অংশ থেকে যাবে ওইটা আমাদের অনিশ্চয়তা। গতে তোমাদের ঝুঁকি থেকে, একটু আগে যে বললাম যে ঝুঁকি থেকে কোশ্চেন আসবে, 4টা প্যাটার্নের যে ঝুঁকি আছে, আমরা যদি একটু উদ্দীপকটা দেখি। জনাব সাগর একজন প্যাকেটজাত চিপস এবং জুস প্রস্তুতকারক। প্রতি বছরের ন্যায় এবছরও তিনি ব্যাংক থেকে 10 লক্ষ টাকা লোন নিচ্ছে। তার ব্যবসার গড় আয় হচ্ছে 7%, আদর্শ বিচ্যুতি দেওয়া আছে 6%, কিন্তু বাচ্চাদের পেটের অসুখ বেড়ে যাওয়ার কারণে অভিভাবকরা হচ্ছে চিপস এবং জুস খাওয়া বন্ধ করে দেয়, যেই কারণে বিক্রি কমে যায়। আর ওই যে 10 লাখ টাকা লোন নিছে সেটার কিস্তিও কিন্তু পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে। তোমাকে জানতে চাইছে জনাব সাগর কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হচ্ছে। বাইরের থেকে লোন নিলে সেই লোন পরিশোধ করতে না পারলে আমরা আর্থিক ঝুঁকির সম্মুখীন হই। সো এই কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের আর্থিক ঝুঁকি। এরপরে এখানে হচ্ছে 2টা প্রকল্পের কথা বলা আছে, আমরা জাস্ট একটার আদর্শ বিচ্যুতি বের করে দেখব। দেখো এখানে এর পরের পার্টটা থেকে সাগরের বন্ধু সুজন জুয়েলারি ব্যবসায় করে, গত 5 বছরে তার ইনকাম রেটগুলো দেওয়া আছে। আমরা আগেই বলছি আদর্শ বিচ্যুতিতে শুধু একটা ইনফরমেশন তোমাদের দেওয়া থাকবে, সেটা হচ্ছে ইনকাম রেটগুলো। আমরা জাস্ট এটা থেকে যদি ইনপুট দেই, দেখো এখানে সবকিছু দেওয়া আছে, 1, 2, 3, 4 বছর সংখ্যা দেওয়া আছে। আগেই বলে রাখি এই বরাবর আমার কলাম হবে 4টা, বছর সংখ্যার সাথে অবশ্যই 3টা রো অ্যাড করব, তাহলে টোটাল 7টা। এখানে আমার আয়ের হারগুলো দেওয়া আছে, আমাকে প্রথমে কি করতে হবে, যোগ করে গড় বের করতে হবে। টোটাল যোগ করলাম 45% এবং এটাকে 5 দিয়ে ভাগ করলে আমার আসে হচ্ছে গড় 9%। এরপরে সূত্র অনুযায়ী আয়ের হার মাইনাস গড় হার, প্রত্যেকটা আয়ের হার থেকে আমি গড় 9% মাইনাস করব। এখানে বলে দিই কিছু মাইনাসে আসবে, ভয় পাওয়ার কিছু নাই, যখন আমরা স্কয়ার করব আলটিমেটলি এটা প্লাসে চলে যাবে। সো এখানে 1, 5, 5, 25, 1, 2, 2, 4, 3, 3, 9। সো এই যে আমাদের ব্যবধানের বর্গ, এইটাকে আমরা যোগ করে দিলে আমার আসছে হচ্ছে 40। এরপরে একটু আগের ম্যাথে আমরা দেখছি 40 ডিভাইডেড বাই n-1 দিব। সো 40 ডিভাইডেড বাই, বেসিক্যালি এখানে 5 বছর আছে, n-1 দিলে 4, এইটা আসবে 10। আমার লাস্ট কাজ হবে 10কে রুট করে দেওয়া, √10, এটা আসবে হচ্ছে আমার 3.16%। 3.16%। জাস্ট এই প্যাটার্নে আমরা ম্যাথ করব এবং অবশ্যই আমরা এই যে স্ট্রাকচারটা এটা ঠিক এরকমই রাখবো এবং উপরের এই 4টা জিনিস মুখস্থ করে যাব, কারণ ম্যাথ এই প্যাটার্নেরই আসবে এবং তোমাকে অবশ্যই পরীক্ষার খাতায় এই 4টা জিনিস লেখা লাগবে। সো এটা ছিল হচ্ছে আমাদের ঝুঁকি এবং মুনাফার হারের যে ম্যাথটা, ঝুঁকি এবং অনিশ্চয়তার যে ম্যাথটা, এটার অ্যান্সার হচ্ছে 3.16%। আমরা অবশ্যই পরীক্ষার আগে 2-3টা এরকম প্র্যাকটিস করে যাব। তো এরপরে আমরা দেখব হচ্ছে মূলধনী আয় ব্যয় প্রাকরণ এবং এই চ্যাপ্টারটা পড়াবে তোমাদের রায়ান ভাইয়া। আবার বলে দিচ্ছি ঝুঁকি এবং যে অনিশ্চয়তার চ্যাপ্টারটা, এখান থেকে মিনিমাম 2টা ম্যাথ হাতে কলমে কালকের মধ্যে করে যাব, এটা সব ম্যাথের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ওকে, হ্যালো, আমরা আমাদের চলে আসলাম ফাইন্যান্স ব্যাংকিং এর ফাইন্যান্স পার্টের লাস্ট চ্যাপ্টারে। লাস্ট চ্যাপ্টার বলতে আমাদের শর্ট সিলেবাসে, বাই দ্য ওয়ে আমাকে কি প্রপারলি শোনা যাচ্ছে একটু জানাও তো তোমরা, আমি কি প্রপারলি অডিবল কিনা? ওকে, সো আমরা আমাদের এই ফাইন্যান্সের শেষ অধ্যায়টা শর্ট সিলেবাসে চলে আসলাম, মূলধনী আয় ব্যয় প্রাক্কলন
অনেক জায়গায় এটাকে মূলধন বাজেটিংও বলা হয়। তোমরা এইচএসসিতে এই অধ্যায়টা মূলধন বাজেটিং নামে পাবা। ভাইয়া এই অধ্যায়টায় কি কি আছে? এই অধ্যায়টা যে টপিকগুলো আছে মূলধন বাজেটিংয়ের ধারণা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট না, হবে না প্রশ্ন। বহু নির্বাচনে আসতেই পারে, সংক্ষিপ্ত প্রশ্ন আসতেই পারে। মূলধন বাজেটিং বলতে কি বুঝো? ফার্স্ট চ্যাপ্টারে যেই প্যাটার্নে দেখিয়েছো ওই প্যাটার্নের প্রশ্ন হবে, অনেকটা সৃজনশীলের খ নাম্বার প্রশ্নের মতো, ঠিক আছে? মূলধন বাজেটিং এর উদ্দেশ্য গুরুত্ব এখান থেকে আসলে তেমন কোনো প্রশ্ন আসার চান্স কম, বাট হ্যাঁ একবার আমরা রিডিং করে যাব যেন আমাদের খ নাম্বারে অথবা এসকিউতে এই প্রশ্ন আসলে আমরা পাই। এমসিকিউ সিকিউ সাধারণত এখান থেকে হয় না ভাই। সবচাইতে ইম্পর্টেন্ট আমাদের এইটা মূলধন বাজেটিং এর বিভিন্ন কৌশল। ভাই আমাদের দুইটা কৌশলই আছে, ARR এবং আমাদের PBP, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন এবং হচ্ছিল আমাদের পে ব্যাক পিরিয়ড। এই দুইটা টপিক থেকেই আমাদের পরীক্ষা যে সানডেতে এখান থেকে প্রশ্ন হবে, তুমি যেই বোর্ডে হও না কেন তুমি প্রশ্ন কিন্তু পাবাই, ঠিক আছে? সো এখান থেকে আমাদের সিকিউ এমসিকিউ এসকিউ তিনটাই প্রশ্ন পাবা তোমরা, ঠিক আছে? মূলধন বাজেটিংয়ের বিভিন্ন কৌশলের সীমাবদ্ধতা, এখান থেকে এসকিউ আসতে পারো, এমসিকিউ সিকিউ ইন জেনারেলি আসে না, বাট ভাইয়া আসবেই না এরকম হইতে পারে, আসতেই পারে। সিকিউ আসার চান্সেস অ্যাকচুয়ালি কম, বাট হ্যাঁ আমাদের এমসিকিউ এসকিউ আসতে পারে, ঠিক আছে? এখন যদি আমি ওভারঅল মূলধন বাজেটিংয়ের ধারণা বলি, মূলধন বাজেটিং হচ্ছে একটা মূল্যায়ন প্রক্রিয়া। এইটা হয় প্রশ্ন হয় অর্থায়নের মূল্যায়ন প্রক্রিয়া কাকে বলে, বা নিচের কোনটি মূল্যায়ন প্রক্রিয়া? দিন শেষে উত্তর হচ্ছিল মূলধন বাজেটিং। এইটা একটা মূল্যায়ন প্রক্রিয়া। কিসের মূল্যায়ন প্রক্রিয়া? যেই প্রক্রিয়া একটি কোম্পানি তার দীর্ঘমেয়াদী বিনিয়োগযোগ্য তহবিল বিভিন্ন লাভজনক দীর্ঘমেয়াদী সম্পদ ও প্রকল্পে বিনিয়োগ করে থাকে। কোম্পানির কাছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার মতো টাকা আছে, প্রতিষ্ঠান কোথায় বিনিয়োগ করবে এই যে মূল্যায়নটা করে, এই প্রক্রিয়াকে বলা হয় মূলধন বাজেটিং। সো মূলধন বাজেটিং একটা প্রক্রিয়া যেটা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। মূলধন বাজেটিং হলো কোনো ফার্মের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত সংক্রান্ত কার্যাবলী। কোম্পানির দালান কোঠা, জমি, যন্ত্রপাতি প্রভৃতি, দেখো দালান কোঠা, জমি, যন্ত্রপাতি এগুলো কিন্তু সবগুলাই স্থায়ী সম্পত্তি বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, বুঝেছো? সো কোম্পানির দালান কোঠা, জমি, যন্ত্রপাতি প্রভৃতি স্থায়ী সম্পত্তি ক্রয়, সংযোজন, আধুনিকায়ন অথবা প্রতিস্থাপন, এই সবগুলাই কিন্তু দীর্ঘমেয়াদী খরচের সাথে রিলেটেড। এগুলো সবগুলো কিন্তু এক প্রকার বিনিয়োগ। সো এইগুলার মূল্যায়ন প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। বাই দ্য ওয়ে, অনেকে একটা প্রশ্ন করছো ভাই বারবার, আমি আবার একটু রিপ্লাই দিই, ভাইয়া আমরা ক্লাসের স্লাইডটা কোথায় পাবো? কমেন্টে দেখো ফাইনাল এক্সক্লুসিভ সাজেশন নামে টেনিসগুলো একটা পিন কমেন্ট আছে, এই পিনে গিয়ে তোমার ইনফরমেশন সাবমিট করলেই তুমি দুইটা জিনিস পেয়ে যাবা। আমাদের যে এক্সক্লুসিভ সাজেশনটা আছে এই অধ্যায়ের, সেই জিনিসটা পেয়ে যাবা, সাথে তোমাদের আজকের যে ক্লাসটা হচ্ছে না, ক্লাসের পরে ক্লাসের স্লাইডটা সম্পূর্ণ পেয়ে যাবা। সো ক্লাসের স্লাইড এবং এক্সক্লুসিভ সাজেশন তোমরা দুটোটাই পেয়ে যাবা কমেন্টে দেওয়া লিঙ্কটায় গেলে, ঠিক আছে? ওকে, ফর্মটা ফিল আপ করলেই সো গেল। আমাদের এইখানে মূলত অনেকগুলো পদ্ধতি আছে, তোমরা এইচএসসি উঠলে আরও কিছু করবা যেগুলো আমরা তোমাদেরকে শেখাবো, বাট তোমাদের এইখানে এই দুইটাই পদ্ধতি আছে, গড় মুনাফা হার পদ্ধতি, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বা অ্যাভারেজ রেট অফ রিটার্ন বলা হয়, বোথ নামই হয়, আর পে ব্যাক পিরিয়ড, ঠিক আছে? সো পে ব্যাক সময় পদ্ধতি। সো আমাদের এইখানে দুটোর উপরে ম্যাথ করতে হবে। আমরা দুটো টপিকে যাওয়ার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে ভাইয়া, আমাদের ম্যাথ করতে দিবে পে ব্যাক পিরিয়ড একটা ফর্মুলার মান বসায় আমরা উত্তর করে ফেলবো। অ্যাকাউন্টিং রেট অফ ARR, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন একটা ফর্মুলা, আমরা মান বসায় উত্তর করে ফেলবো। কিন্তু ভাইয়া মানগুলা কোথায় পাবো? মানগুলা আমাদের বের করা লাগতে পারে, ঠিক আছে? অ্যান্ড এই বের করার জন্য আমাদের প্রশ্নে কোনো প্রকল্পের বিক্রয়ের পরিমাণ দেওয়া থাকতে পারে। বিক্রয়ের সাথে আমরা চলতি খরচ মাইনাস করব, স্থায়ী খরচ মাইনাস করব, অবচয় মাইনাস করব। ভাইয়া প্রশ্ন স্থায়ী খরচ নাই, তাহলে স্থায়ী খরচ বাদ, মাইনাস করা লাগবে না। চলতি খরচ অবচয় মাইনাস করবো, ভাইয়া চলতি খরচও দেওয়া নাই, শুধু অবচয় মাইনাস করবো, যেটা দেওয়া আছে ওইটা মাইনাস করবো আমরা। অবচয় সব বের করা থাকে না, আমাদের বের করে নিতে হয়। আমরা কিভাবে অবচয় বের করতে পারি আমাদের বইয়েও দেওয়া আছে, ঠিক আছে? এইটা করলে আমরা করযোগ্য বা কর পূর্ববর্তী মুনাফা বা ক্ষতি পাই। এখান থেকে আমরা কর মাইনাস করব, করের হারও দেওয়া থাকবে আমাদের, এইটার উপরে করের হার বসায় আমরা কর বাদ বা কর পরবর্তী বা নিট মুনাফা পাবো। যখন নিট মুনাফা পাবো এই মানগুলো দিয়েই আমরা গড় মুনাফার হার অথবা ARR বের করতে পারবো। তবে আমাদের
পেব্যাক পিরিয়ড বের করতে বলো। আমাদের পেব্যাক পিরিয়ড বের করার জন্য নগদ আন্তঃপ্রবাহের প্রয়োজন। আমাদের এখানে 4টা পদ্ধতি বলেছে, নিট, বর্তমান মূল্য, অভ্যন্তরীণ, এগুলো আমরা পরবর্তীতে শিখবা, বাট এই সবগুলা বের করার জন্যই নগদ আন্তঃপ্রবাহ প্রয়োজন। সো নিট মুনাফা থেকে নগদ আন্তঃপ্রবাহে আসতে হবে। ভাইয়া কি করতে হবে, এটার সাথে অবচয় যোগ করা লাগবে ভগ্নাবশেষ মূল্য প্রশ্ন থাকলে শুধুমাত্র শেষ বছরের সাথে। যদি 3 বছরের প্রকল্প হয় 3 নম্বর বছরে, 7 বছরের প্রকল্প হলে 7 নম্বর বছরে, 5 বছর হলে 5 বছরের প্রকল্প হলে 5 নম্বর বছরে গিয়ে যোগ করতে হবে। শুধু ভগ্নাবশেষ, অবচয় প্রত্যেক বছর যোগ হবে। আর একটু ক্লিয়ার পিকচার দিয়ে দেখো, এরকম হবে বেসিক্যালি তোমাদের। সরি, একটা জিনিস বলে নেই, প্রশ্নে বিক্রয় থাকতে পারে, এখান থেকে ম্যাথ করা লাগতে পারে। প্রশ্নে করযোগ্য মুনাফা থাকতে পারে, তাহলে আর মাইনাসের কাহিনী নাই, শুধুমাত্র কর বাদ দিয়েই আমরা নিট মুনাফা পাবো। প্রশ্নে সরাসরি নিট মুনাফা দেওয়া থাকতে পারে, প্রশ্নে সরাসরি নগদ আন্তঃপ্রবাহ দেওয়া থাকতে পারে। যেটাই থাক না কেন আমরা সেইভাবে ম্যাথগুলা করব। যদি এইখান থাকে আমরা এইখানে বা এখানে আসবো, এটা থাকলে এইখান বা এখানে আসবো, এইটা থাকলে এআরআর তো করতে পারবো, পিবিবি করতে বলে এখানে আসবো, এইখানে দিলে পিবিবি করতে পারবো। যদি বলে ভাইয়া এআরআর করতে হবে তখন কি করব, যেহেতু কর বাদের সাথে অবচয় আর ভগ্নাবশেষ মূল্য যোগ করে নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে, ইন দ্যাট কেস নগদ আন্তঃপ্রবাহ থেকে ভগ্নাবশেষ মূল্য আর অবচয় বাদ দিলে আমরা নিট মুনাফা পেয়ে যাব। ধরে নাও এইখানে 70 যোগ 20 কত হয়, 90 পেলাম। সো আমাকে যদি বলা হয় ভাই 90 থেকে 20 মাইনাস করো, ইন দ্যাট কেস আমি তো 70, আমি তো এইটা পেয়ে যাব, তাই না? সো এইভাবে আমরা ম্যাথ করি, যদি ক্লিয়ার পিকচার দিয়ে আমাদের মানগুলো বের করা হবে এরকম। ভাইয়া বিক্রয় বা প্রশ্নে বিভিন্ন নামে থাকতে পারে, সাধারণত বিক্রয় নামে থাকা বেশিরভাগ থাকে। এইচএসসিতে অনেক কনফিউজ করে, বাট তোমাদের এসএসসিতে মোটামুটি বিক্রয় থাকবে, বাট অন্য যদি কোনো নাম থাকে তোমরা পারবা। অবচয়, কর পূর্ব মুনাফা, কর পূর্ব নগদ প্রবাহ, যেটা থাকতে থাকেন আমাদের এই মান দিয়ে আমরা অবচয় বাদ দিব, পরিবর্তনশীল ব্যয় বাদ দিব, স্থায়ী ব্যয় বাদ দিব। ভাইয়া প্রশ্নে যদি পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয় না থাকে আমরা বাদ দিব না। বাদ দিয়ে পেলাম করযোগ্য বা কর পূর্ববর্তী মুনাফা বা ক্ষতি, কর বাদ দিলাম। এটা বাদ দিলে আমরা কর বাদ বা কর পরবর্তী বা নিট মুনাফা পাবো। নিট মুনাফা পাইলে আমরা এআরআর বের করতে পারবো। এবং যদি আমাদের এখন পিবিপি বের করতে বলা হয়, আমরা তো এআরআর পারলামই, পিবিপি বের করতে বললে কর বাদ বা নিট মুনাফার সাথে অবচয় যোগ করব। দেখো প্রত্যেক বছর যোগ হচ্ছে, ভগ্নাবশেষ মূল্য শুধুমাত্র শেষ বছরে যোগ হয়। যদি চলতি বা কার্যকরী মূলধন প্রশ্ন দেওয়া থাকে সেটা লাস্ট বছর হবে। তোমাদের সাধারণত অবচয় থাকে, এই দুইটা থাকে না। অনেক সময় প্রশ্ন অনেক টাফ করার জন্য দিয়ে দিতে পারে, তোমরা তখন ভগ্নাবশেষ মূল্য আর চলতি করো। আই থিঙ্ক ভগ্নাবশেষ মূল্য তোমরা পেয়েছো। সো ভগ্নাবশেষ মূল্য শুধু শেষ বছরের যোগ হবে, ঠিক আছে? আমরা নগদ আন্তঃপ্রবাহ পাবো, এটা দিয়ে আমরা পিবিপি বের করতে পারবো, ঠিক আছে? এখন এই মানগুলা, সো নিট মুনাফা পাইলে এআরআর আর নগদ আন্তঃপ্রবাহ পাইলে পিবিপি আমরা করতে পারবো, ঠিক আছে? সো আমাদের কোথায় ছিলাম আমরা, ইয়েস। সো আমাদের এখন এখান থেকে গড় উপার্জন হার পদ্ধতি বা গড় মুনাফার হার পদ্ধতি, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, অথবা এইটাকে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নও বলা হয়। কোন প্রকল্পের গড়, দেখো এরকম, গড় কর পরবর্তী নিট মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকে গড় মুনাফা হার পদ্ধতি বলে। এ পদ্ধতি মূলধন বাজেটিং এর সবচাইতে সনাতন কৌশল, মাথায় রাখতে হবে, সবচেয়ে সনাতন কৌশল হচ্ছিল এইটা, গড় নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ ইনটু 100 দিব। কারণ কি, এইটার মান আমরা শতকরা হারে বের করি, ঠিক আছে? এখন ভাইয়া গড় নিট মুনাফা কি করতে হবে, গড় নিট মুনাফার নিয়ম হচ্ছিল এই যে এইটা, গড় নিট মুনাফা ইকুয়াল টু কর পরবর্তী নিট মুনাফা ডিভাইড বাই বছর সংখ্যা। মনে করো ভাইয়া আমরা এখানে আসলাম, 5 বছরের প্রকল্প, 1 2 3 4 5, এই 5 বছরের 5টা যোগ করব, 5 দিয়ে ভাগ করব, আমরা মান পেলাম গড় নিট মুনাফা ডিভাইডেড বাই আমাদের গড় বিনিয়োগ। সো গড় বিনিয়োগে কি করতে হবে ভাইয়া, আমাদের বিনিয়োগটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করতে হবে। সো বিনিয়োগ ডিভাইডেড বাই 2। যদি ভগ্নাবশেষ মূল্য থাকে, প্রস্তুত ভগ্নাবশেষ মূল্য থাকে, প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। ভাই যেইটা হোক না কেন ভাগ হবে 2 দিয়ে। আর কোনো কারণে যদি চলতি মূলধন থাকে, ওই যে একটু আগে বলছিলাম এই যে এখানে একটা চলতি মূলধনের কাহিনী আছে, থাকবে না। যদি থাকে ইন দ্যাট কেস তখন আমাদের গড় বিনিয়োগ বের করার ফর্মুলা চলতি মূলধন যোগ বাকিটা আগে, জাস্ট চলতি মূলধন আগে যোগ হবে এইভাবে। সো এইভাবে আমরা গড় মুনাফার হার পদ্ধতিটা পাইলাম, ঠিক আছে? এখন ভাইয়া ডিসিশন কিভাবে নিব আমাদের ম্যাথ করার পরে, প্রকল্পে বিনিয়োগ করা উচিত কি উচিত না? মনে করো কোম্পানি বললো আমাদের প্রতিষ্ঠানে কোনো প্রকল্প যদি ভালো হয়, মানে নিতে হলে ওটাকে অ্যাটলিস্ট এআরআর এর মান
15 কি গেল ARR এর মান অ্যাটলিস্ট 15% হইতে হবে। প্রকল্প ARR এর মান 13.5%, প্রকল্প B ARR এর মান 17%, প্রকল্প C ARR এর মান 14.2%। ভাইয়া ARR যদি কোম্পানি কর্তৃক নির্ধারিত হার থেকে বেশি হয় গ্রহণযোগ্য, হার থেকে কম হইলে বর্জনীয়। এইখানে আমাদের কি হয়েছে ভাইয়া, এইখানে আমাদের এইটা বাদ, এইটা গ্রহণ, এইটা বাদ। আর দুইটা প্রকল্পের মধ্যে যেইটার ARR বেশি আমরা সেটাকে নিব। পেব্যাক সময় পদ্ধতি ভাই, বিনিয়োগকৃত টাকা কত দিনে ফেরত আসবে, আমি বিনিয়োগ করলাম এটা কয় দিনের মধ্যে ফেরত পাবো, এইটা আমাকে বলা হয় পে ব্যাক পিরিয়ড পদ্ধতি। আমাদের দুই রকম হইতে পারে ভাই, এক জায়গায় বিনিয়োগ করলাম, প্রত্যেক বছর আমি 1 লাখ টাকা বিনিয়োগ করছি, আমি প্রতি বছর 20,000 করে টাকা পাবো, প্রত্যেক বছর 20,000 করে পাবোই। এরকম হইলে নর্মালি আমরা নগদ প্রবাহ সমান হলে প্রাথমিক বিনিয়োগ ভাগ আমাদের হচ্ছিল বার্ষিক নগদ সমান নগদ প্রবাহ 20,000 দিয়ে ভাগ দিয়ে দেবো। বাট ভাই সবসময় তো এরকম হয় না, এক এক বছর এক এক রকম হতে পারে। কোনো সময় দেখা যায় এই বছর 1 টাকা, আর এক বছর ডিফারেন্ট টাকা, আর এক বছর ডিফারেন্ট হতে থাকে এক বছরে। এই ক্ষেত্রে হলে আমরা নগদ প্রবাহ অসমান হলে আমরা এই ফর্মুলা ব্যবহার করবো, PBP = A + NCO - C / D। ভাইয়া কোনটা কি এখানে আছে, আমরা ম্যাথ কিন্তু সবগুলো করেছি অলরেডি। সো আমাদের মূলত এইখান থেকেই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে, আমরা এইটা ভালো মতন করবো। বাট হ্যাঁ, বেসিক্যালি 3টাই ফর্মুলা, আমাদের ARR এর একটা ফর্মুলা, PBP এর 2টা ফর্মুলা, আমরা এগুলা করে যাব, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে PBP একটা কোম্পানি বললো একটা আমাদের প্রতিষ্ঠানের টাকা ফেরত আসার সর্বোচ্চ সময় হবে, ধরে নাও সর্বোচ্চ সময় হবে 3.5 বছর, এটার মানটা বছরে বের হয়, ঠিক আছে। আমার এখনো মনে আছে, আমি যখন ক্লাস 9-এ পড়ি, সিটি পরীক্ষা আমার ফার্স্ট ইয়ারে কোনো একটা পার্বিক পরীক্ষার সিটি সব রাইট হয়েছে, 20 নম্বর পরীক্ষা, স্যার আমাকে 19 দিছে। বললাম স্যার সব তো রাইট হয়েছে, কেন এটা কাটলেন? স্যার আমাকে একটা ম্যাথ বের করলো, পে ব্যাক পিরিয়ডের ম্যাথ বের করে বললো, রায়ান তুমি বের করছো এটার মান কত আসলো, 2 something বা 3 রায়ান তুমি যে বাইর করছো এটা, এই যে এই মানটা ধরে নাও 3.2, 3.2, এই যে মানটা বের করলো 3.2, এইটা কি শতকরা হার, টাকা, বছর না কি, এইটা আমি তো বুঝি না। বললাম স্যার পে ব্যাক পিরিয়ডের মান, আমি তো ভাই স্যার বছরই হবে। বলে তুমি তো জানো বছর হবে। স্যার আমি তো জানি না, মানে আমাকে বলছে রায়ান আমি তো জানি এটা বছর হবে। সো তুমিও জানো, আমি জানি, আমিও জানি, আমি জানি, কেন কাটলাম তুমি কখনো ভুল করবে না। উত্তরে সবসময় যখন মান হবে শতকরা হইলে পার্সেন্টেজ দিবা, বছর হলে বছর লিখবা, টাকা হলে টাকা লিখে দিবা, তাহলে নাম্বার কাটবে না। সো তোমাদের বললাম তোমরা যখন উত্তর লিখবা অবভিয়াসলি জিনিসটা এনশিওর করো। সো এটা বছরে বের হয়। এখন আমার কাছে প্রকল্প আছে 3টা প্রকল্প ভাই, প্রকল্প এর পে ব্যাক পিরিয়ড হচ্ছিল 3 বছর, প্রকল্প বির হচ্ছিল 2.2 বছর, প্রকল্প সি এর হচ্ছিল 4.1 বছর। আমি কোন প্রকল্প নিব ভাইয়া? আমি প্রকল্প এ কে নিব, 3 কম। পিপিপি যদি নির্ধারিত মেয়াদ থেকে কম হয় গ্রহণযোগ্য, যদি বেশি হয় বর্জনীয়। কারণ ভাই বেশি সময় টাকা আসতে হবে না, কম সময় টাকা ফেরত আসতে হবে, ARR এর অপোজিট। এইখানে কোম্পানি বলছে 3.5 বছর। সো এ প্রকল্প 3 বছরের মধ্যে আসবে, প্রকল্প গ্রহণযোগ্য। প্রকল্প বি 2 বছরের মধ্যে আসবে, 2.2 বছরের মধ্যে, আরো বেশি গ্রহণযোগ্য। প্রকল্প সি ভাই 4 বছর লাগবে, এটা বর্জনীয়, ঠিক আছে। আমরা ওভারঅল চ্যাপ্টারের মেইন টপিকগুলো দেখলাম, এবার আমরা কিছু MCQ কভার করব, ঠিক আছে। প্রথমটা, প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত প্রক্রিয়াকে কি বলা হয়? ভাই এই প্রশ্ন অ্যাডমিশনেও আসে, ঠিক আছে। এই জিনিসটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত প্রক্রিয়াকে বলা হয় মূলধন বাজেটিং। আছে মূলধন বাজেটিং। পরের প্রশ্ন, মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপ কয়টা? তোমাদের বইয়ে তোমরা 3টা ধাপ পাবা। প্রথমে নগদ প্রবাহ প্রাক্কলন করা, কোন বছরে কত টাকা আসবে, ওই যে একটা চার্ট করছিলাম সেটা। 2 নম্বরে বাট্টার হার নির্ণয় করা। 3 নম্বরে আমাদের মূলধন বাজেটিং প্রক্রিয়ার ওই যে ফর্মুলাগুলো ফেলা। সো 3টা আছে। ধাপ কয়টা? 3টা। নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে কি হয়? আমরা জানি নিট মুনাফা যোগ অবচয় ইকুয়াল টু নগদ আন্তঃপ্রবাহ, ঠিক আছে। কিভাবে জিনিসটা ধরে না, একটা এক্সাম্পল দিয়ে রাখি পরের জন্য ইজিয়ার। মনে করো নিট মুনাফা 50 টাকা,
অবচয় 20 টাকা, তাহলে নগদ আন্তঃপ্রবাহ হবে 70 টাকা। মাথায় রাখলাম নিট মুনাফা 50, অবচয় 20, নগদ আন্তঃ 70 টাকা। ঠিক আছে, পরবর্তীতে ইজিয়ার হবে বুঝাইতে একটা জিনিস। সো নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে কি পাওয়া যায়? নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পায়। নগদ আন্তঃপ্রবাহ আছে, ইয়েস, ডি নাম্বার, নগদ আন্তঃপ্রবাহ। পরের ম্যাথ, নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফা। কি দেখলাম? নিট মুনাফা যোগ অবচয় ইকুয়াল টু নগদ আন্তঃপ্রবাহ। মাথায় রাখি আমরা, ঠিক আছে, জাস্ট মান রাখলাম ইজির জন্য। সো বলছে কি, নগদ আন্তঃপ্রবাহ এবং নিট মুনাফা এই দুইটার ব্যবধান কোনটা? এই দুইটার ব্যবধান কিন্তু 20। এই যে 20টা কি বলতো? 20টা আমার অবচয়, কারণ নিট মুনাফার সাথে অবচয় যোগ করে নগদ আন্তঃপ্রবাহ পাই। অবচয় আছে, মোট অবচয় কতবার আসছে দেখো। পরের প্রশ্ন, নিট মুনাফার সাথে কোনটি যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়? ভাই বারবার প্রশ্নটা আসছে, অবচয় যোগ করলে, নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়। পরের প্রশ্ন, সামিয়ান লিমিটেডের অর্থ ব্যবস্থাপক জনাব মাসুম একটি নতুন প্রকল্প বিনিয়োগে লাভজনকতা নির্ণয় করতে চান। লাভ হবে কিনা, হবে না, হবে কি হবে না। তিনি 4 বছরের মুনাফা সাথে অবচয় যোগ না করে মোট মুনাফাকে 4 বছর, মনে করো 500 টাকা যোগ 600 টাকা যোগ 500 টাকা যোগ 400 টাকা যোগ করলো, 4 দিয়ে ভাগ করলো। আচ্ছা, এটা করলো। আর মোট বিনিয়োগকে, মনে করো বিনিয়োগ হচ্ছিল 380 টাকা, এটাকে কি করলো? 2 দিয়ে ভাগ করলো। কর পরবর্তী গড় নিট মুনাফা, গড় বিনিয়োগ, এইটা করলো। মানে কি, সে ARR টেকনিকটা অ্যাপ্লাই করছে। তো জনাব মাসুমের অনুসৃত ফলো করার পদ্ধতি কোনটা? গড় মুনাফা হার পদ্ধতি। সেম জিনিস, সেম, এটা উদ্দীপক। উদ্দীপকে নির্দেশিত পদ্ধতির সীমাবদ্ধ, অর্থাৎ ARR পদ্ধতির সীমাবদ্ধতা কি? অর্থের সময় মূল্য উপেক্ষিত। হ্যাঁ, ARR অর্থের সময় মূল্যকে বিবেচনা করে না। 1 নাম্বার সত্যি কথা, সকল নগদ প্রবাহের মূল্য সমান, এটাও সত্যি, সকল নগদ প্রবাহকে একই মান ধরে। মুনাফা ও বিনিয়োগকে ভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করা, এইটা কোনো সীমাবদ্ধতা না। সো এইটা সত্য, বাট এটা কোনো সীমাবদ্ধ না। এটা কোনো এমন না নেগেটিভ কোনো পার্ট না জিনিসটা, এটা একটা মানে পদ্ধতির মানে একটা পার্ট। সো 1 এবং 2 হবে উত্তর, 1 আর 2 আছে এ। পরের পদ্ধতি প্রশ্ন, ARR পূর্ণরূপ কি? অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। এই যে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, ঠিক আছে। হ্যাঁ, পরের প্রশ্ন, লিমা নিজস্ব অর্থায়নে আরোগ্য নিকেতন নামে একটি নার্সিং হোম প্রতিষ্ঠা করেন। মূলধন বাজারিং এর মাধ্যমে তিনি কোন সিদ্ধান্ত নেবেন? মূলধন বাজারিং এর মাধ্যমে এই নার্সিং হোম, মানে একটা হচ্ছিল মনে করো কি বলবো, একটা চিকিৎসালয়ের মতন একটা, যেই করেন সেইখানে হচ্ছিল মূলধন বাজারিং এর মধ্যে কোন ডিসিশন নিবে? সেই ডিসিশন নিবে যেটা মানে লং টার্মের জন্য বিনিয়োগ হবে। ঔষধ ক্রয় প্রতিনিয়ত হবে, মূল্য নির্ধারণ এটাও প্রতিনিয়ত হবে, প্যাড তৈরি এটাও তো ভাই ডেইলি বেসিসে হবে। এক্সরে মেশিন ক্রয়, এক্সরে মেশিনটা লং টার্মের বিনিয়োগ। সো এইটা কেনার ক্ষেত্রে সে মূলধন বাজেটিং এর আশ্রয় নেবে। রবি তার ছেলের জন্য 30,000 টাকা দিয়ে একটি হুইল চেয়ার কিনেছে। আগামী 7 বছর তার ব্যবসায় 5,000 টাকা করে আন্তঃপ্রবাহ হবে। প্রত্যেক বছর আগামী 7 বছর ভাই প্রতি বছর 5,000 টাকা করে আসবে। পেব্যাক সময় কত? যেহেতু প্রতি বছর সময়, প্রাথমিক বিনিয়োগ ডিভাইড বাই নগদ প্রবাহের পরিমাণ ইকুয়াল টু কত? 6 বছর। উত্তর 6 বছর আছে, 6 বছর আছে, উত্তর গেল। মূলধন বাজেটিং এর সবচেয়ে সহজ এবং জনপ্রিয় পদ্ধতি কোনটা? সবচেয়ে সহজ এবং জনপ্রিয় পদ্ধতি পেব্যাক সময় পদ্ধতি, ঠিক আছে। পরের প্রশ্ন, রহিমা এন্টারপ্রাইজ 35,000 টাকা ব্যয় একটি মেশিন কিনতে চায়, এইটা তার প্রাথমিক বিনিয়োগ। আচ্ছা, মেশিনটির আয়ুষ্কাল 3 বছর, আয়ুষ্কাল শেষে এর কোনো অবশিষ্ট মূল্য নেই, মানে ভগ্নাবশেষ মূল্য নেই। মেশিন থেকে প্রতি বছর নিট মুনাফা পাওয়া যাবে যথাক্রমে 5, 4, 6,000 টাকা। মেশিনটির বাৎসরিক অবচয় কত? ওকে, বাৎসরিক অবচয় কত? 35,000 ভাগ 3 কত হবে? 3 11 33, 11,666 টাকা আছে, 11,666 টাকা অবচয়। পরের প্রশ্ন, গড় বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফার হার ARR বের করতে বলছে। ভাই এখানে নিট মুনাফাই দেওয়া আছে, অর্থাৎ আমার আর কোনো কাহিনী করা লাগবে না। প্রথমে আমি গড় নিট মুনাফা বের করব। কত আছে? 5,000 যোগ 4,000, তোমরা ক্যালকুলেটর করো ম্যাথটা, যোগ 6,000, 3 বছর, 5 আর 4 9 আর 6 15, 15 দিয়ে ভাগ করলে গড় নিট মুনাফা, গড় কর পরবর্তী গড় নিট মুনাফা 5,000
আর গড় বিনিয়োগ কত 35,000, যেহেতু ভগ্নাবশেষ মূল্য নাই, ভাগ 2 কত হয় 17,500। এইবার আমরা এআরআর কি করতে হবে ভাই 5,000 ভাগ 17,500 ইন্টু 100 ইকুয়াল টু কি হচ্ছে 28.57%। আমার এআরআর 28.57 আছে, 28.57 আছে। ভাই অনেক সময় উত্তরে আমরা অ্যাকুরেট উত্তরটা পাই না, তখন আমরা সবচেয়ে কাছাকাছি যে মানটা পাবো ওইটাকে আমরা চুজ করব। প্রথমে না মিললে বুঝতে হবে হয়তো আমরা ভুল করছি, আর যদি দেখি ভাই না আমি রাইট আছি, আমি 100% শিওর, তখন দেখবো যদি কোনো উত্তর না মেলে সবচেয়ে কাছের যে মানটা সেইটা আমরা দাগিয়ে দিব। গেল। এরপরে আমরা একটা দুটো সৃজনশীল দেখে আমরা ম্যাথগুলো করবো না, কি করতে হবে আমরা বলে দিব। জনাব আমিন, জারা ও মামিয়া নামে, সো আমিন সাহেব জারা এবং মামিমা নামে দুটি প্রকল্প 2 লক্ষ টাকা করে, মানে 2 জায়গাতে 2 লক্ষ টাকা করে বিনিয়োগের চিন্তা করছেন। যারা প্রকল্পে 4 বছরের সম্ভাব্য বিক্রয় বলতে কোনটা বলতো? বিক্রয় বলতে আমার এখানে এই যে এই মানটা দিয়ে করছে, মানে আমার কিন্তু নিচে নামা লাগবে এই প্রশ্নের ক্ষেত্রে। সো সম্ভাব্য বিক্রয় 1,80,000, 70,000, 60,000 টাকা, অবচয় 8,000 টাকা বলে দেওয়া আছে। চলতি খরচ 10,000 টাকা এবং কর হার 20%। মাইমা প্রকল্পের বিনিয়োগকৃত অর্থ 3 বছরে ফেরত আসবে বলে আছে। তো প্রথমে যারা প্রকল্প নিয়ে বলতেছে, গয় বলছে যারা প্রকল্পের গড় মুনাফার হার বের করে, এখানে আমাদের নর্মাল এআরআর বের করতে হবে। আমরা বিক্রয় থেকে আমরা আস্তে নিট মুনাফায় আসবো, আমরা অবচয় ম্যানেজ করব, অবচয় দিয়ে আর কিছু নাই, সো অবচয় ম্যানেজ করব। চলতি খরচ আছে, প্রতি বছরের অবচয় এবং চলতি খরচ ম্যানেজ করব, এবং এইটা হলে কর পূর্ববর্তী নিট মুনাফা পাবো, সেখান থেকে আমরা 20% কর মাইনাস করব, আমরা নিট মুনাফা পাবো। নিট মুনাফা দিয়ে আমরা এআরআর বের করে ফেললাম। এরপরে বলছে মাইমা প্রকল্পের বিনিয়োগকৃত অর্থ 3 বছরে ফেরত আসবে বলে ধারণা করেছে। ঘয় বলছে জনাব আমিনের কোন প্রকল্পে বিনিয়োগ করা অধিক লাভজনক। ভাইয়া আমরা কিভাবে ডিসিশন নিব? আমরা কিন্তু মাইমা প্রকল্পের এআরআর বের করতে পারবো না, কোনো তথ্য দেওয়া নেই, বাট বলা আছে, সরি মাইমা না মামিয়া প্রকল্পের এআরআর এর মান, পিবিপি এর মান দেওয়া আছে যে ভাই 3 বছরে ফেরত আসবে। সো আমরা জানি মামিয়া প্রকল্পের পিবিপি 3 বছর। আমরা তো এখন যারা প্রকল্পের পিবি বের করতে পারি, বিকজ আমরা নিট মুনাফা বের করছি, আমরা এখন ওর সাথে অবচয় যোগ করলে নগদ আন্তঃপ্রভাব পাবো, সেটা দিয়ে আমরা পিবিপি বের করতে পারবো। এখন যেটা পিবিপি কম সেটা আমরা নিব। সো আমরা এখানে পিবিপি দিয়ে বোধ প্রকল্পের পিবিপি দিয়ে আমরা মান বের করলাম। গেল। পরের প্রশ্ন, জনাব বিপুলের চাঁদ ও তারা। সো বিপুলের চাঁদ ও তারা নামে 2টা প্রকল্প আছে, প্রতিটি প্রকল্পের প্রাথমিক ব্যয় 1 লাখ টাকা করে দেওয়া লাগবে। চাঁদ প্রকল্প হতে 4 বছরে বিক্রয়ের পরিমাণ, এখানেও বিক্রয় আছে ভাই, পুরোটা বের করা লাগবে, এত টাকা। চলতি খরচ বিক্রয়ের 20%, অবশ্যই আমরা বাইর করব। ও চলতি খরচ দেওয়া আছে 20%, স্থায়ী খরচ 10,000 টাকা, অবচয় 5,000 টাকা, সব দেওয়া আছে। আমি যে জিনিসগুলো বলছিলাম এইখানে, এই যে এই চ্যাপ্টারে এইখানে যে কটা বলছিলাম, এই যে চলতি খরচ দেওয়া আছে, চলতি খরচ বা পরিবর্তনশীল খরচ এক কথা, স্থায়ী খরচ বা একই কথা, অবচয়, তিনটাই আছে। এই 3টা দিয়ে আমরা কর পূর্ব পাবো, দেন কর বাদ দিয়ে আমরা নিট মুনাফা পাবো। সো আমাদের এই ম্যাটটার ক্ষেত্রে সবগুলাই করা লাগবে, ঠিক আছে। সো অবচয় এত টাকা এবং কর এত টাকা, তারা প্রকল্পের বিনিয়োগের অর্থ 3 বছর ফেরত যাবে। ভাই আগের ম্যাথটা যা, এই ম্যাথটা হুবাহু সেম জিনিস। নিশ্চয়ই গয় বলবে গড় মুনাফার হার বের করো, আমরা গড় মুনাফার হার বের করব, আর ঘয় বলবে কোনটা অধিক গ্রহণযোগ্য, এখানে পেব্যাক সময়ের ভিত্তিতে। সো এখানে আমরা চাঁদ প্রকল্পের বের করব, এবং এখানে একই রকম তারা প্রকল্পের পিবিপি দেওয়া আছে, এখানে আমরা পেব্যাক পিরিয়ড, এখানে আমরা এআরআর দিয়ে বের করবো। আগের ম্যাথ এই ম্যাথের মধ্যে একটা পার্থক্য, এখানে শুধুমাত্র বলা আছে অতিরিক্ত স্থায়ী খরচ দেওয়া আছে, আগেটা স্থায়ী খরচ দেওয়া নাই। এরই মাধ্যমে বন্ধুরা আমরা এই চ্যাপ্টারও কভার করলাম। সো আমাদের ফাইন্যান্স পার্টটা গেল, আমার পার্ট শেষ। বাকি 3টা চ্যাপ্টার তোমাদের ফাইজ আপু পড়াবেন। সো বিদায় জানানোর আগে এটাই বলবো, তোমরা অবশ্যই এই আগামী, আজকে সারাদিন আছে, কালকে যেই টপিকগুলো পড়াচ্ছি প্রপারলি রিভিশন দিবা, আমাদের এইগুলা দেখবা, সাথে নিজেও বইটা দেখবা। আই হোপ তোমাদের উপর ভালো একটা রিভিশন হবে। পরীক্ষার হলের যাওয়ার আগে ঠান্ডা মাথায় থাকবা, ফাইনাল সবচেয়ে ইজি সাবজেক্ট, সবচেয়ে ভালো পরীক্ষা হবে ইনশাআল্লাহ, একদম টেনশন নাই। পানির মতো প্রশ্ন সহজ হবে। তোমরা যদি ক্লাসগুলো দেখে থাকো, পড়ে থাকো, তোমাদের উত্তরও একদম কমন পড়বে, করবা।
পুরা ফুল ভালো নাম্বার পাবা। এবং আরেকবার বলছি, এসএসসির পরে এইচএসসি আমাদের কিন্তু তোমাদের জন্য অনলাইন ব্যাচ নিয়ে এসেছি। দেখবা তোমাদের জন্য বাংলা ইংলিশ আইসিটি থাকবে, কমার্সের ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং ম্যানেজমেন্ট, যারা অনেক হয়তো বা দেখা যাবে হিউম্যানিটিজে তোমরা চলে যাবা, তাদের জন্য কিন্তু আমাদের এখানে অনেক সাজেশন আছে। সাজেশন বলতে সাবজেক্ট আছে জিওগ্রাফি, ইকোনমিক্স এবং সিভিক্স। সো তোমরা যারা চাও যে ভাই আমরা শুরু থেকে শুরু করতে চাই, একদম জাস্ট এইচএসসির পরে খুব কম সময়ের মধ্যেই তোমাদের এইখানে ক্লাস শুরু হয়ে যাবে আর কি। অবভিয়াসলি কলেজে তোমরা যখন যেই সাবজেক্টে ভর্তি হবা তারপর থেকে অবভিয়াসলি তোমরা যদি আমার সাথে পড়তে চাও, তোমরা আমাদের এখনই 1690 কল করে একদম লিস্ট পসিবল প্রাইসে প্রি বুকিং দিয়ে দাও এবং ভর্তি হয়ে যাও। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ, বেস্ট অফ লাক। এখন তোমাদের ফাইজা আপু চলে আসছে তোমাদের বাকি 3টা চ্যাপ্টার কভার করে, তারপর তোমার সাথে আমাদের দেখা শেষ, বাট ইয়াস দেখা হবে আবার এই করতে। সবাইকে আসসালামু আলাইকুম। ওকে, হ্যালো এভরিওয়ান, আমাদের ফাইন্যান্স পার্টটা কিন্তু শেষ। এতক্ষণ আমি তোমাদের কমেন্ট দেখছিলাম যে অনেকে বলতেছিল ব্যাংকিং পার্ট একদমই পারি না, ব্যাংকিং পার্টের সিকিউর অ্যান্সার ধরতে পারি না, মেজরিটির এই সমস্যাটা। সো আমি তোমাদেরকে আজকে মেইন কনসেপ্টটা বলে দিব এবং সেই সাথে আমরা কিন্তু সিকিউগুলোও দেখব যে কোন জায়গা থেকে কোশ্চেন আসে। ব্যাংকিংয়ের সব জায়গা থেকে কোশ্চেন আসে না, একটা চ্যাপ্টারের ম্যাক্স 2-3টা টপিক থেকে তোমাদের সিকিউ কোশ্চেন হবে। সো চলো প্রথম চ্যাপ্টারটা দেখি, যেটা হচ্ছে ব্যাংকিং ব্যবসা এবং তার ধরন। এবং এই চ্যাপ্টারে আমাদের যেই জিনিসগুলো আছে তার মধ্যে 2টা কন্টেন্ট হচ্ছে তোমার সিকিউর জন্য লাগবে, বাকি সবকিছু তোমার এসকিউ এবং অনুধাবনের জন্য লাগবে। প্রথম আসে হচ্ছে ব্যাংকের উদ্দেশ্যসমূহ, এখানে আমরা 3 পক্ষের প্রতি উদ্দেশ্যসমূহ পড়ব, এটা এমসিকিউর জন্য। এরপর আসে হচ্ছে ব্যাংক ব্যবসার নীতিসমূহ এবং সেই সাথে ব্যাংকের শ্রেণীবিভাগ। নীতিসমূহ থেকে তোমরা কাইন্ড অফ কনফার্ম ধরতে পারো যে তোমাদের কোশ্চেন থাকবে। এখানে অল্প কয়টা নীতি আছে, আমরা জানি টোটাল 16টা নীতি আছে, এর মধ্যে আচ্ছা টোটাল 16টা নীতি আছে, এর মধ্যে থেকে আমাদের 4-5টা থেকে হচ্ছে তোমার পরীক্ষায় কোশ্চেন আসে। 16টা নীতির মধ্যে 4-5টা থেকে হচ্ছে পরীক্ষায় কোশ্চেন আসে এবং বাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে তোমরা জাস্ট একটু এমসিকিউর জন্য দেখে যাবা, সেগুলো আমি বলে দেবো কোন নীতিগুলো পড়তে হবে। এবং সেই সাথে হচ্ছে ব্যাংকের শ্রেণীবিভাগ, লাস্ট হচ্ছে ব্যাংকের শ্রেণীবিভাগ। এইখানে অনেক ধরনের শ্রেণীবিভাগ আছে, তার মধ্যে তোমার অল্প কয়টা যেরকম কার্যভিত্তিকে, যেরকম বাণিজ্যিক ব্যাংক ট্যাঙ্ক এই রিলেটেড প্রশ্ন আছে, ওগুলো হচ্ছে তোমার পরীক্ষায় আসবে। আচ্ছা, সো প্রথমে উদ্দেশ্য সমূহের আগে আমরা একটু বলে নেই যে ব্যাংকের ক্ষেত্রে মূলত ব্যাংকের যে ডেফিনেশনটা, ব্যাংক হচ্ছে এমন একটা আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে এবং সেটা বিভিন্ন পক্ষকে লোন দেওয়ার মাধ্যমে মুনাফা অর্জন করে। ব্যাংকিং ব্যবসায়ের প্রধান কাজ কি? মুনাফা অর্জন করা। এই কোশ্চেনটা এখন আর আসবে না, বেশি কমন একটা কোশ্চেন। তো আমরা প্রথমে জানলাম হচ্ছে ব্যাংক বলতে কি বোঝায়। তোমাদেরকে যেটা বলছিলাম যে উদ্দেশ্য কোন পক্ষের, এই হচ্ছে আমার 3টা পক্ষ। একটা হচ্ছে ব্যাংক গঠনের পিছনে একটা পার্টি হচ্ছে মালিক নিজে, যে মুনাফা অর্জনের জন্য ব্যবসাটা করতে চায়। সেকেন্ড হচ্ছে সরকার এবং রাষ্ট্র, তাদের জন্য কিন্তু ব্যাংক গঠন হওয়াটা জরুরি। ব্যাংক গঠন হলে নোট ও মুদ্রা প্রচলন সহজ হয়, আমাদের অর্থনৈতিক কাঠামোটা আরো ভালো হয়। এবং থার্ড হচ্ছে ব্যাংকের গ্রাহকরা, থার্ড পার্টি হচ্ছে ব্যাংকের গ্রাহকরা, যাদের জন্য ব্যবসাটা গঠন করাটা অনেক বেশি জরুরি। কারণ আমরা কিন্তু টাকা আসলে ক্যাশ টাকাটা বাসায় রেখে দিতে পারি না, এটা কিন্তু রিস্ক অনেক। সো সেই ক্ষেত্রে আমরা চাই কোনো অ্যাকাউন্টে সেফ জায়গায় রাখতে এবং সেই সাথে যাতে আমি সুদও পেয়ে যাই। সো এই 3 পক্ষের প্রতি তোমরা একটু বই থেকে ভালো মতো দেখবা হচ্ছে কোন পক্ষের উদ্দেশ্য কোনটা। যদি একটু স্পেসিফিক কোশ্চেন হয় তাহলে এরকম কোশ্চেন হবে। এরপরে ব্যাংকের গঠন, এই জায়গাটা হচ্ছে ফুললি এমসিকিউর জন্য। আমরা একটু জাস্ট কয়েকটা পয়েন্ট দেখব। কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 13 জন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক গঠিত হয়। তার মানে যদি আমরা বলি প্রাইভেট ব্যাংকের কথা, এটা এমসিকিউর জন্য আবার বলতেছি, প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন পরিচালক থাকবে, সর্বোচ্চ 13 জন পরিচালক থাকতে পারবে। তাহলে পাবলিক ব্যাংকের ক্ষেত্রে কি হবে? পাবলিক ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সীমাহীন, সর্বোচ্চ কত হবে এটা আইনে বলা হয় নাই। সো এই 2টা পয়েন্ট আমরা খুব ভালোভাবে বলে রাখবো। এবং সেই সাথে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এরপর আসা হচ্ছে যেই কন্টেন্ট থেকে আমাদের মাস্ট কোশ্চেন থাকবে। আজকে এখানে তোমাকে বলে দিচ্ছি মূলনীতি থেকে কোশ্চেন থাকবেই থাকবে। তোমরা যেই বোর্ডের হও না কেন, ম্যাক্সিমাম বোর্ডে মূলনীতি থেকে কোশ্চেন থাকবে। আমরা জানি টোটাল মূলনীতি হচ্ছে 16টা,
কিন্তু 16টা আমার খুব ভালো মতো জানার দরকার নেই, আমার মিনিমাম 5-6টা একদম ডেফিনেশন এবং অ্যাপ্লিকেশন সহ জানতে পারলে মোর দেন ইনাফ। প্রথম আসে হচ্ছে নিরাপত্তার নীতি। নিরাপত্তার নীতিটা কি? এইটা হচ্ছে ব্যাংক যেহেতু অন্যের টাকায় ব্যবসায় করে, সেই ক্ষেত্রে এই টাকাটা যখন ব্যাংক অন্য আরেকটা পার্টিকে লোন দিবে তখন কিন্তু ব্যাংককে অনেক বেশি কশাস থাকতে হবে। কেন? কারণ ব্যাংক নিজেই করতেছে অন্যের টাকায় ব্যবসায়, সেই টাকাটা যদি এমন কোনো কোথাও ধার দেয় যে ব্যক্তি ওই টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেল, তাহলে কিন্তু অসুবিধা। তাই প্রথম যে নীতিটা ফলো করা হয় সেটা হচ্ছে নিরাপত্তা নীতি। এই নীতি অনুযায়ী ব্যাংক কখনো যদি লোন দেয়, সেই ক্ষেত্রে যাকে লোন দিচ্ছে তার আর্থিক সচ্ছলতা এবং সততা বিচার করে এবং পর্যাপ্ত জামানত রাখে। টোটাল 3টা পয়েন্ট। একটা হচ্ছে আমি দেখব যাকে লোন দিচ্ছি সে আর্থিকভাবে সচ্ছল কিনা, প্রথম পয়েন্ট। সে সৎ কিনা, সেকেন্ড পয়েন্ট। থার্ড হচ্ছে আমরা মাঝে মধ্যে জামানত রাখি। সততা যেরকম ধরো তুমি লোন নিছো, তুমি বলছো তোমার একটা ব্যবসা আছে, এই ব্যবসার জন্য লোন লাগবে, অ্যাকচুয়ালি তোমার কোনো ব্যবসা নেই, সো তুমি কি এখানে অসততার পরিচয় দিচ্ছ। সো এইরকম হইলে কিন্তু টাকাগুলো আসলে ব্যাংকার পরে তুলতে পারে না। এই জন্য নিরাপত্তা নীতির অনুযায়ী লোন দেওয়ার আগে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। সেকেন্ড হচ্ছে মুনাফার নীতি। এটা একটা অপরিহার্য নীতি, সুষ্ঠু মুনাফা অর্জন করা। এটা এমসিকিউ হিসেবে আসতে পারে। নিচের কোনটি ব্যাংকের অপরিহার্য নীতি? সেইটা হচ্ছে মুনাফা অর্জন। এরপরে তারল্য নীতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারল্য নীতি, তারল্য নীতি অনুযায়ী কি বলা হয় যে আমার ব্যাংকের গ্রাহকরা যারা আমার কাছে আমানত রাখছে তারা যে কোনো সময় তার আমানতের টাকাটা উত্তোলন করতে চাইতে পারে। এখন সেই ক্ষেত্রে আমার কাছে নির্দিষ্ট পরিমাণ টাকা থাকতে হবে যাতে আমার কোনো কাস্টমার যদি আমার কাছে আসে টাকা নেওয়ার জন্য, তাকে যাতে আমার খালি হাতে রিটার্ন পাঠাইতে না হয়। এটা কিন্তু ব্যাংকের সুনামের জন্য অনেক হানিকারক। এই জন্য আমানতকারী যখন টাকা তুলতে চায় তখন নগদ টাকা দিতে হয় এবং এইটা বিবেচনা করে তোমাকে কি করতে হবে, হাতে টাকা রাখতে হবে। এটার এখন আরেকটা পার্সপেক্টিভ আছে যে তুমি ধরো চিন্তা করলে আমানতকারী যে কোনো সময় আসতে পারে, আমার যে কোনো সময় টাকা দেওয়া লাগবে, এই বিবেচনা করে আমি টাকা আর কোথাও লোন দিব না। টাকা আমি কি করব, টাকা আমি সবসময় আমার কাছে রেখে দিব, ঠিক আছে? আচ্ছা, সো টাকা আমার সবসময় আমি কি করব, আমার কাছে রেখে দেব। তাহলে কি তোমার কোনো মুনাফা হবে, তোমার কোনো প্রফিট হবে? হবে না। সো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, দুইটার মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। এবং আমি জানি এই কথাটা বলার সাথে সাথেই তোমাদের অর্থায়নের সূচনা চ্যাপ্টারের তারল্য বনাম মুনাফা নীতির কথা মনে পড়ে গেছে এবং এটা কিন্তু কিছুটা ওই রকমই। এরপরে প্রাচুর্য এবং সচ্ছলতার নীতি। সচ্ছলতা বলতে কি বোঝায়, তোমার হাতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য তোমাদের যে অফিসগুলো আছে সেগুলোর ভাড়া দেওয়ার জন্য, ব্যাংকারের ভাড়া দেওয়ার জন্য কিন্তু ইনাফ পরিমাণ টাকা তোমাকে রাখতে হবে। সেটা হচ্ছে তুমি আর্থিকভাবে সচ্ছল থাকবা, টানাপোড়েনে ব্যাংক চালানো যাবে না। এরপর হচ্ছে দক্ষতার নীতি আছে। দক্ষতার নীতি বলতে বোঝায় আমার ব্যাংকার থেকে শুরু করে ব্যাংকের সাথে জড়িত সকল পক্ষ যারা সার্ভিস দিচ্ছে তাদের সবাইকে দক্ষ হতে হবে, যাতে আমি কোনো একটা কাজ নিয়ে গেলে তারা আমাকে খুব দ্রুত কাজটা করে দিতে পারে, ঠিক আছে? আমার কাস্টমারকে দক্ষতার সাথে সার্ভিস দিতে হবে। এরপরে সেবার নীতি। সেবার নীতি অনুযায়ী আমাকে কি করতে হবে, গ্রাহকদেরকে বহুবিধ সেবা দিতে হবে। আমি শুধুমাত্র টাকা জমা, টাকা রাখা এবং টাকা উত্তোলন করার সার্ভিস দিব না, সেই সাথে আমি ব্যাংকের ওসি হিসেবে কাজ করব, গ্রাহকের ওসি। তারপরে আমি তার যে কোনো কাজ করে দেওয়ার জন্য অ্যাগ্রিড থাকবো, তাকে আমি লকার ফ্যাসিলিটি দিব, তাকে আমি প্রত্যয়নপত্র ইস্যু করে দিব। এই যে এক্সট্রা সার্ভিসগুলো সবসময় আমাকে অধিক সেবা দিতে হবে। এরপরে আসছে হচ্ছে প্রচার নীতি। প্রচার নীতি হচ্ছে ব্যাংক যে এত এত সেবা দেয় সেটা কিন্তু জনগণের জানা লাগবে। তুমি ধরো ভালো একটা প্রোডাক্ট আনছো কিন্তু মার্কেটের মানুষজন জানেই না যে তোমার প্রোডাক্টটা ভালো, তাহলে কিন্তু হবে না। এই জন্য ব্যাপক পরিমাণে প্রচার করতে হবে। এরপর একটা ইম্পর্টেন্ট নীতি হচ্ছে গোপনীয়তা নীতি, যেখানে মূলত মক্কেল বাদে অন্য কাউকে মক্কেলের বা ক্লায়েন্টের কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। ব্যাংক এটা কখনোই করে না যে মক্কেল বা তার নমিনি বাদে অন্য কাউকে ইনফরমেশন দিচ্ছে, এমন কখনো শুনবে না, এটা একদমই রেস্ট্রিক্টেড। এরপরে আছে সুনামের নীতি, বিনিয়োগ নীতি, উন্নয়নের নীতি, উদ্দেশ্য, মিতব্যয়িতা। এগুলো একটু দেখে নেব। মিতব্যয়িতার ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, এই যে লাইনটা স্বল্প ব্যয়ে অধিক মুনাফা, এটা কোন নীতির সাথে জড়িত? এই কোশ্চেনটা আসতে পারে, এটা খুবই কমন। কম খরচে আমি বেশি মুনাফা করব, তার মানে আমি মিতব্যয়িতার নীতিটা ফলো করব। এরপরে সততা এবং বিশ্বস্ততার সাথে আমি ব্যবসায় পরিচালনা করব। এখানে একটা সৃজনশীলের
ক দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে দক্ষ ব্যাংক ব্যবসার পূর্ব শর্ত কি? ব্যাংকের উপর গ্রাহকদের আস্থা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলা আমি পড়ানোর পর আরেকবার বই খুলে একটু দেখবো যে আপু কোন কোন লাইনগুলো এখান থেকে বলছে। ঠিক আছে, দেখো, দক্ষ ব্যাংক ব্যবসার পূর্ব শর্ত, তার মানে ভালো ব্যাংকিং সার্ভিস দিতে হলে একটা ব্যাকগ্রাউন্ডে একটা শর্ত কাজ করে। সেই পূর্ব শর্তটা হচ্ছে অবশ্যই ব্যাংকের প্রতি আমার গ্রাহকদের আস্থা থাকা লাগবে। গ্রাহকরা যদি আমাকে বিশ্বাস না করে আমি লং টার্মে সাস্টেন করতে পারবো না। এরপরে সাবধানতার সাথে ব্যবসা পরিচালনা করবে আর বিশেষায়নের নীতি। এখানে একটা জিনিস বলে দেই, বৈদেশিক বাণিজ্য, ঋণ দান, নোট ইস্যু, তিনটা ক্ষেত্র যেখানে আমরা বিশেষায়নের নীতি অনুসরণ করি। খুবই ইম্পর্টেন্ট। বিশেষায়নের নীতি বা এক্সেপশনাল রুল কোথায় ফলো করা হয়? তিনটা ক্ষেত্রে, নোট ইস্যু করার সময়, বৈদেশিক বাণিজ্যের সময় আর ঋণ দেওয়ার সময়। এই কয়টা জিনিস আমরা মনে রাখবো। এরপরে আমার ব্যাংকের শ্রেণী বিভাগ আছে, এগুলো আমাদের বইয়ে ডেফিনেশন সহ আছে, এখান থেকে কোশ্চেন থাকতে পারে। কার্যভিত্তিকে 6 ধরনের: কেন্দ্রীয়, বাণিজ্যিক, কৃষি, শিল্প, বিনিময়, অন্যান্য। অন্যান্যর মধ্যে আছে হচ্ছে পরিবহন ব্যাংক, আমদানি রপ্তানি ব্যাংক। এই পার্টটা একটু আমরা ভালো করে পড়বো। এরপরে মালিকানার ভিত্তিতে, তার মানে এই ব্যাংক প্রতিষ্ঠানের মালিককে রাষ্ট্রীয়, যৌথ মালিকানা, সমবায়, এনজিও অথবা বিদেশি ব্যাংক। মালিককে সেটার উপর ডিপেন্ড করে 5 ধরনের। অঞ্চল ভিত্তিতেও থাকতে পারে, এটা কি শুধু একটা নির্দিষ্ট অঞ্চলে কাজ করতেছে, দেন আঞ্চলিক ব্যাংক। একটা দেশের সীমানার মধ্যে জাতীয় ব্যাংক, সীমানার বাহিরে আন্তর্জাতিক ব্যাংক। এরপরে কিছু বিশেষ গ্রাহকের জন্য আছে, শ্রমিকদের জন্য হইলে শ্রমিক ব্যাংক, শুধুমাত্র মহিলাদের জন্য হইলে মহিলা ব্যাংক, শুধুমাত্র স্কুল শিক্ষার্থীদের জন্য হইলে স্কুল ব্যাংক, এবং ভোক্তাদের জন্য হইলে ভোক্তা ব্যাংক। আর সুদমুক্ত ব্যাংকগুলো আমাকে একটু ভালো মতো পড়া লাগবে। ইসলামী ব্যাংক যেগুলা, মুদারাবা, মুসারাকা, মুরাবাহা আর হচ্ছে ইজারা, এইটার প্রতিটার বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা একটু ভালো মতো দেখবো। ওকে, সো এই ছিল হচ্ছে এই চ্যাপ্টারের একদম বেসিক কনসেপ্ট। এবার আমরা দেখব হচ্ছে কয়েকটা এমসিকিউ। প্রথম আসে হচ্ছে, পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানায় সর্বনিম্ন কতজন পরিচালকের সমন্বয়ে ব্যাংক গঠিত হয়? আমরা আগেই বলছি পাবলিক লিমিটেডের ক্ষেত্রে সর্বনিম্ন থাকতে হবে 7 জন, আর সর্বোচ্চ কত থাকতে হবে এটা আইনে বলা হয় নাই। এমসিকিউ কিন্তু মার্ক করব যে কার কয়টা হচ্ছে। এরপরে প্রাইভেট ব্যাংকের সর্বোচ্চ পরিচালক সংখ্যা কত? 13 জন। প্রাইভেট ব্যাংকে হচ্ছে 7 থেকে 13 জন। এরপরে মিসেস শশী 1 লক্ষ টাকার চেক কেটে তার সন্তান নদীকে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে বলে। নদী টাকা উত্তোলন করার পর মায়ের হিসাবে কত টাকা আছে এটা জানতে চাইছে, কিন্তু ব্যাংক অপারগতা প্রকাশ করছে। ব্যাংকিং ব্যবসার কোন নীতি অনুসরণের কারণে কর্তৃপক্ষ অসম্মতি জানায়? এটা হচ্ছে গোপনীয়তার নীতি। গোপনীয়তার নীতির কারণে ব্যাংক মক্কেল বাদে তার ছেলে মেয়ে কাউকে, পরিবারের কোনো সদস্য হইলেও ব্যাংকের ডিটেলস কিন্তু দিবে না। ব্যাংকিং ব্যবসার মূল নীতি কয়টা? 16টা। স্বল্প ব্যয়ে অধিক মুনাফা, মাত্র বলে দিচ্ছি, মিতব্যয়িতার নীতি। স্বল্প ব্যয়ে অধিক মুনাফা, মিতব্যয়িতার নীতি। এরপরে ইসলামী ব্যাংকগুলো কোন সেবার মাধ্যমে যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান করে? 4টা সেবা ছিল, মুরাবাহা, মুসারাকা, মুদারাবা এবং ইজারা। এইটার মধ্যে থেকে মুরাবাহাতে হচ্ছে যন্ত্রপাতি কেনার জন্য ঋণ গ্রহীতাকে টাকা দেওয়া হয়। এরপরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কোন ধরনের ব্যাংক? শুধুমাত্র রাজশাহী অঞ্চলে এটা অপারেট করে, তাই এটাকে আমরা বলবো আঞ্চলিক ব্যাংক। শুধুমাত্র একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য হইলে আমরা বলে থাকি আঞ্চলিক ব্যাংক। ঋণ প্রদানের সময় ঋণ গ্রহীতার আর্থিক সচ্ছলতা, সততা বিচার এবং উপযুক্ত জামানত গ্রহণ ব্যাংকের কোন ধরনের নীতি? জামানত গ্রহণ করা হয় কোন নীতির কারণে? নিরাপত্তার নীতির কারণে। আমরা এটা নীতিমালাতে পড়ছি। এরপরে বিডিবিএল কোন ধরনের ব্যাংক? বিডিবিএল হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট, এটাই তো আমরা দেখে যাব, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বিডিবিএল। এটা হচ্ছে একটা শিল্প ব্যাংক। এই যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, এটা হচ্ছে শিল্প ব্যাংক। এরপরে লাস্ট ওয়ান, নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক? বিশেষ কাজের জন্য কোন ব্যাংক? কৃষি ব্যাংক। ন্যাশনাল ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, জনতা, উত্তরা সব বাণিজ্যিক ব্যাংক। কৃষি ব্যাংক হচ্ছে বিশেষ ধরনের ব্যাংক। ওকে, সো এই চ্যাপ্টার থেকে যদি সামারাইজ করি, খুব ভালো মতো কোনটা পড়বো? নীতিগুলা, মোস্ট ইম্পর্টেন্ট 5 স্টার। এরপর আমরা পড়বো হচ্ছে ব্যাংকের বিভিন্ন শ্রেণী বিভাগ। চলো আমরা তোমাদেরকে একটা সিকিউ দেখাই, যেখানে আমি খুব সহজে আইডেন্টিফাই করে দিব এটা কোন, অ্যান্সারটা কি হবে। জনাব রায়হান একজন ব্যবসায়ী, চীন ও জাপান থেকে গাড়ির যন্ত্রাংশ আমদানি করে। পরিবহন নতুন একটা ট্রাক তৈরি ও যন্ত্রাংশ ক্রয়ের জন্য 25 লক্ষ টাকার প্রয়োজন হলে আধুনিক ব্যাংকে ঋণের আবেদন করে।
তার মানে ও একটা প্রতিষ্ঠান যে হচ্ছে গাড়ির যন্ত্রাংশ আমদানি করে, এখন এই কাজের জন্য লোন লাগবে। ব্যাংক তার ব্যবসায়ের সুনাম, লাভজনকতা, দক্ষতা ও বিশ্বস্ততা যাচাই বাছাই করে ঋণ প্রদানে সম্মত হয়। এছাড়াও উক্ত ব্যাংক তাকে আধুনিক সকল সুযোগ সুবিধা প্রদান করে। যারা পারবো আমরা গয়ের অ্যান্সারটা একটু জানাই দিব। আচ্ছা, ওকে, আমি দেখতে পাচ্ছি হচ্ছে এইদিকে রোমানা হচ্ছে 7টা হয়েছে। ওকে, জান্নাতুল ভেরি গুড, 10-এ 10 হয়েছে। এদিকে আমি দেখতে পাচ্ছি ইউটিউব থেকে হচ্ছে মিম 10-এ 10 পেয়েছে, ভেরি গুড। আচ্ছা দেখো, তোমাকে জানতে চাইছে গতে কার্যভিত্তিক শ্রেণীকরণে আধুনিক ব্যাংক কি ধরনের ব্যাংক? কার্যভিত্তিক শ্রেণীকরণ কোনটা? ওই যে তোমার বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, বিনিময় ব্যাংক, অন্যান্য ব্যাংক। এইখানে গয়ের অ্যান্সার হবে হচ্ছে, আমি এখনো কাউকে দেখি নাই, সো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। এইটা একটু ইউনিক, দ্যাট ইজ পরিবহন ব্যাংক। পরিবহন ব্যাংক ঢাকা বোর্ডে গতবার আসছে এটা। পরিবহন ব্যাংক এটার অ্যান্সার। কেন? তোমরা অন্যান্য ব্যাংকের আন্ডারে যেয়ে দেখবা পরিবহন ব্যাংকের ডেফিনেশন, ওইখানে দেখবা যখন তুমি গাড়ির যন্ত্রাংশের জন্য অথবা তোমার নতুন করে গাড়ি তৈরির জন্য পরিবহন ব্যবস্থাকে উন্নত করার জন্য যে কোনো ধরনের লোন দেওয়া হয় যে ব্যাংক হতে, সেটাকে আমরা বলে থাকি পরিবহন ব্যাংক। সো দ্য অ্যান্সার ইজ পরিবহন ব্যাংক। ঘতে বলছে ব্যাংক ব্যবসার নীতির আলোকে আধুনিক ব্যাংকের কার্যক্রম। এখানে কোন কোন নীতি ফলো করছে দেখো তো। এই যে লাভজনকতা, দক্ষতা, বিশ্বস্ততা যাচাই বাছাই করছে ব্যাংক লোন দেওয়ার পূর্বে। তার মানে প্রথমে ওরা ফলো করছে হচ্ছে নিরাপত্তার নীতি। কতটা নিরাপদ? নিরাপত্তার নীতি ফলো করছে। এবং সেকেন্ড হচ্ছে কি, অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, আধুনিক সকল সুযোগ সুবিধা। তাইলে আমরা বলতে পারি এটা হচ্ছে সেবার নীতি। তাহলে এই দুইটা নীতির আলোকে আমার আলোচনা করতে হবে। ওকে, ক্লিয়ার? এরপরে দেখো, কোন মুদ্রা সহজে বহনযোগ্য? এটার অ্যান্সার হবে হচ্ছে কাগজি মুদ্রা। কাগজি মুদ্রা সহজে বহনযোগ্য। কাগজি মুদ্রা সহজে বহনযোগ্য। এরপরে কোন প্রথাটি বিনিময় প্রথা হিসেবে দ্রব্যের বিনিময়ে দ্রব্য অর্থাৎ বার্টার সিস্টেম হচ্ছে আমার বিনিময় প্রথা হিসেবে ব্যবহৃত হয়? কোশ্চেনটা দেখি। হিমালয় ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং জামানতকৃত অর্থ ঋণ হিসেবে প্রদান করে। ব্যাংকটা জমাকৃত অর্থের একটা অংশ সবসময় সংরক্ষণ করে যেন গ্রাহকদের প্রয়োজনে প্রদান করতে পারে। অপরদিকে ব্যাংকটা ঋণ গ্রহীতাদের আর্থিক সচ্ছলতা এবং সততা যাচাই করে পর্যাপ্ত জামানত গ্রহণ করে ঋণ প্রদান করে। গতে তোমাকে জানতে চাইছে হিমালয় ব্যাংকের গ্রাহকদের জমাকৃত অর্থ প্রদান দ্বারা ব্যাংকের কোন নীতির প্রকাশ ঘটেছে? আমাকে একটু কমেন্টে জানাও যে এটা কোন নীতির প্রকাশ ঘটেছে। দেখো, এখানে হচ্ছে তুমি জমাকৃত অর্থের একটা অংশ সবসময় সংরক্ষণ করো। তার মানে যখন তুমি ঠিক মতো জমাকৃত অর্থ সংরক্ষণ করবা সেটাকে আমরা বলবো হচ্ছে তারল্য নীতি। তুমি তার মানে তারল্য নীতি ফলো করছো। গয়ের অ্যান্সার হবে হচ্ছে তারল্য নীতি। ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকটির গৃহীত পদক্ষেপ কি? ঋণ প্রদানের ক্ষেত্রে কি করছে? অপরদিকে ঋণ গ্রহীতাদের আর্থিক সচ্ছলতা এবং সচ্ছলতা যাচাই করছে। তার মানে নিরাপত্তার নীতি। তার মানে এটা হচ্ছে নিরাপত্তার নীতি। নিরাপত্তার নীতি ফলো করছে। ওকে, এই ছিল হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের দুইটা কোশ্চেন। আমরা দেখলাম যে বেশিরভাগই কিন্তু নীতি থেকে কোশ্চেন আসতেছে। ওকে, সো এইবার আমরা চলে যাব হচ্ছে আমাদের এর পরের চ্যাপ্টারে, সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। খুবই সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের যে টপিকগুলো আছে এটা আমরা বলতে পারো কয়েকটা জিনিস সিকিউর জন্য, বাকিগুলো হচ্ছে এমসিকিউর জন্য। 2-এর ঘ সামির বলছি নিরাপত্তা নীতি। ইয়েস, ভেরি গুড। আচ্ছা, সো এরপরে আমরা চলে যাচ্ছি, আমরা লাস্টে কোশ্চেন অ্যান্সার গুলো নিব যে তোমাদের ব্যাংকিং সাইডে কি কি সমস্যা আছে। প্রথমে এই চ্যাপ্টারে দেখব বাণিজ্যিক ব্যাংক কি, বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য কি, কি কি কাজ করে বাণিজ্যিক ব্যাংক, এবং বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎসগুলো কি কি আর ব্যয়ের উৎসগুলো কি কি। তাহলে আমরা জানি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে, আমরা ব্যাংকের ডেফিনেশন বলতে যা বুঝি সেটাই বাণিজ্যিক ব্যাংক। অর্থাৎ যে প্রতিষ্ঠান বা যেই ব্যাংক জনগণের কাছ থেকে সঞ্চিত অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে এবং পরবর্তীতে ঋণ গ্রহীতাদেরকে ঋণ প্রদান করার মাধ্যমে মুনাফা অর্জন করে, তাকে আমরা বলে থাকি বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের কিছু কার্যাবলী আছে প্রধান, কিছু কার্যাবলী আছে বিশেষ এবং অন্যান্য। প্রধানের মধ্যে কি কি আছে? আমদানি রপ্তানিতে সাহায্য করা, ওসি হিসেবে কাজ করা, নোট ইস্যু করা, বিনিময় বিল হিসেবে বিনিময় মাধ্যম সৃষ্টি করা, তারপরে আমানত গ্রহণ এবং সুদ প্রদান, মোস্ট ইম্পর্টেন্ট কাজ,
মূলধন গঠন করা, ঋণ মঞ্জুর এবং সুদ গ্রহণ, ঋণ আমানত সৃষ্টি, এই কয়টা হচ্ছে প্রধান কার্যাবলী। একটু কষ্ট করে আমাদেরকে মনে রাখতে হবে কোনটা প্রধান কার্যাবলী, কোনটা বিশেষ এবং অন্যান্য কার্যাবলী। এরপর আছে হচ্ছে বিশেষ এবং অন্যান্য। মূলধন বিনিয়োগ, অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা, অর্থ স্থানান্তর করা, অর্থের নিরাপত্তা বিধান করা, কৃষি উন্নয়ন, ঋণ নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, পরামর্শ দান, শিল্পোন্নয়ন, আঞ্চলিক উন্নয়ন, এইগুলো হচ্ছে আমার বিশেষ এবং অন্যান্য কার্যাবলী। সো এই দুইটার মধ্যে আমাদেরকে ভ্যারিয়েশনটা জানতে হবে। এরপর আসে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস, টোটাল 4টা তহবিলের উৎস। তোমাদেরকে আমি আলাদা আলাদাভাবে 4টা বলে দিচ্ছি। প্রথম হচ্ছে পরিশোধিত মূলধন, সেকেন্ড হচ্ছে সংরক্ষিত মুনাফা, থার্ড হচ্ছে আমানত, ফোর্থ হচ্ছে ধার গ্রহণ। কন্টেন্টটা কি? কন্টেন্ট হচ্ছে বাণিজ্যিক ব্যাংক কোথা থেকে টাকা পায়। প্রথম আসা হচ্ছে পরিশোধিত মূলধন, যেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মালিকরা দেয়। এইটাকে আমরা বলে থাকি প্রাথমিক এবং প্রধান উৎস, যেখান থেকে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ব্যাংক টাকা সংগ্রহ করে। এবং এই টাকাটা তোমার যদি এক মালিকানা বা অংশীদারি ব্যাংক হয় মালিকরা দিবে, যদি যৌথ মূলধনী ব্যাংক হয় শেয়ারের মাধ্যমে কালেক্ট করা হবে। এইটা হচ্ছে তোমার প্রথম এবং প্রাথমিক মূলধন। সেকেন্ড হচ্ছে সংরক্ষিত তহবিল। সংরক্ষিত তহবিল কোনটা? মুনাফার একটা অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে কোম্পানির ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হয়, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে সংরক্ষিত মুনাফা। এইটাও কিন্তু ভবিষ্যতে একটা সোর্স হিসেবে কাজ করে। এবং এখানে একটু বলে দেওয়া ভালো, এই দুইটাই কিন্তু অভ্যন্তরীণ। তোমাকে বলতে পারে, কোশ্চেনে থাকতে পারে, এই দুইটাই হচ্ছে অভ্যন্তরীণ তহবিলের উৎস। এটা হচ্ছে ইন্টারনাল, কোম্পানির নিজের। আর বাকি দুইটা আমানত আর ধার গ্রহণ। আমানত হচ্ছে বাহ্যিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাহ্যিক। এই দুইটা হচ্ছে বাহ্যিক, বাহিরের মানুষ তোমাকে টাকা দিবে। এইটার মধ্যে আমানত একটা, এখানে বিভিন্ন হিসাব খোলার মাধ্যমে টাকা নেই। আরেকটা হচ্ছে মাঝে মধ্যে ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলো অন্যান্য যে ফ্রেন্ড বাণিজ্যিক ব্যাংক যারা থাকে অথবা কেন্দ্রীয় ব্যাংক, এদের কাছ থেকে কি করে? লোন নিয়ে থাকে। এইটা হচ্ছে তোমার দুইটাই বাহ্যিক উৎস। তাহলে প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের উৎস কয়টা তহবিল সংগ্রহের? 4টা। পরিশোধিত মূলধন, সংরক্ষিত মুনাফা, অভ্যন্তরীণ, ঋণ গ্রহণ, আর হচ্ছে তোমার আমানত। এইটা হচ্ছে বাহ্যিক। টোটাল হচ্ছে 4টা। এরপর আসে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস। অনেকগুলো দেওয়া আছে, আমরা যদি একটু দেখি, সবচেয়ে বেশি ইনকাম হয় এবং প্রধান আয়ের উৎস হচ্ছে এইটা, ঋণের সুদ। তোমাকে যে আমি লোন দিব ব্যাংক হিসেবে, তুমি আমাকে যে সুদটা দিবা সেটা হচ্ছে আমার সবচেয়ে প্রধান উৎস। এর বাদে কি কি আছে? বিনিয়োগ করতে পারে, বিল বাট্টা করতে পারে, ড্রাফট, ট্রাভেলার্স চেক থেকে কমিশন পেতে পারে, যোগাযোগের মাধ্যমেও কিছু একটা ইনকাম হয়, লকার ভাড়া থেকে একটা সার্ভিস চার্জ পায়, লকার ভাড়া থেকে দেখো সার্ভিস চার্জ আদায় করতে পারে। এরপরে প্রতিনিধিত্ব করে, শেয়ার ক্রয় বিক্রয়ের কাজ করে, বৈদেশিক বিনিময়ের সহায়তা করে, আমদানি রপ্তানি বাণিজ্যে প্রত্যয়নপত্র এগুলা ইস্যু করার মাধ্যমে টাকা ইনকাম করে। এই যে প্রত্যয়পত্র যেটার কথা বলতেছিলাম, লেটার অফ ক্রেডিট, এলসি, লেটার অফ ক্রেডিট, এখানেও কিন্তু ইনকাম হয়। লাস্টলি ওসি হিসেবে কাজ করে, তখনও কিন্তু ইনকাম হয়। সো এই কয়টা, এই 12টা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস। আর এইখানে আমরা টোটাল 13টা দেখবো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাত। বলে দেই, এখানে আমার সবগুলা দেখা লাগবে না। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্যয়ের প্রধান উৎস কোনটা? দিস ওয়ান, আমানতকারীর আমানতের উপর সুদ, এইটা হচ্ছে ব্যয়ের প্রধান উৎস। আরো এখানে নিরীক্ষকের বিল সহ আরো কয়েকটা জিনিস আছে। তোমাদের পরীক্ষায় যেটা হইতে পারে, 2 প্যাটার্নের কোশ্চেন আসতে পারে। প্রথম হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের প্রধান খাত কোনটা? দ্য অ্যান্সার ইজ আমানতকারীর আমানতের উপর সুদ। আরেকটা আসতে পারে নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের জন্য ব্যয়। সো এখান থেকে দেন যে কোনো একটা অপশন তোমাকে দিবে, দেখা যাবে যেটা ব্যয়, অপোজিট 3টা অপশন হবে ইনকাম, তো তোমাকে ব্যয়টা আইডেন্টিফাই করতে হবে। এখান থেকে একটা একটু বলে দেই, নিরীক্ষকের বিল, এটাকে কেউ কিন্তু ইনকাম মনে করো না, এটা কিন্তু একটা খরচ। ওকে, সো মোটামুটি এই চ্যাপ্টারে আমাদের এই কয়টা জিনিসই আছে। এখন আমরা যেটা দেখব, কতগুলা ইম্পর্টেন্ট এমসিকিউ দেখব এবং তোমরা আমাকে বলবা তোমাদের এই 10টার মধ্যে কয়টা এমসিকিউ হয়। প্রথমে, বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কি? চোখ বন্ধ করে মুনাফা অর্জন। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। বাণিজ্যিক ব্যাংক জনগণের মধ্যে কিসের প্রবণতা সৃষ্টি করে? সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে। বাণিজ্যিক ব্যাংক জনগণকে সঞ্চয় করতে আগ্রহী করে তোলে। এলসি এর পূর্ণরূপ কি?
এই সকল ক্ষেত্রে বানান খুব ভালো মতো দেখবো। লেটার অফ ক্রেডিট এমন হবে যে বানান পারো, তুমি জানো কোনটা অ্যান্সার হবে, কিন্তু জাস্ট বানানের জন্য তোমার ভুল অ্যান্সার দাগে আসতেছো। দেখতে সবগুলা সিমিলার হয়, দেখা যাবে লেটার অফ ক্রেডিটের জায়গায় ভুল হিসেবে CRADIT ক্রেডিট এ দিয়ে দিবে। সো আমাকে কিন্তু এগুলা খেয়াল রাখতে হবে। এরপরে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের অভ্যন্তরীণ উৎস কোনটা? মাত্রই বলছে অভ্যন্তরীণ উৎস দুইটা, পরিশোধিত মূলধন, সংরক্ষিত মুনাফা। এখানে আমি দেখতে পাচ্ছি সংরক্ষিত মুনাফা আছে, সো অ্যান্সার হবে সংরক্ষিত মুনাফা। বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটা? নিরীক্ষকের বিল, বিল বাট্টাকরণ, বীমা প্রিমিয়াম, শুল্ক। বিল বাট্টাকরণ, বিল বাট্টাকরণ হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আয়ের উদ্দেশ্য। এরপরে ব্যাংকিং ব্যবসায় মুনাফার আধিক্যের কারণে ওয়াই ব্যাংক আরও একটা নতুন শাখা খুলতে চায়। এজন্য ব্যাংকটা এক্স ব্যাংকের অনুমতি চাইলে ব্যাংকটা প্রদানে সম্মত হয়। ওয়াই ব্যাংক কোন ধরনের? ওয়াই ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, যে এক্স ব্যাংকের কাছ থেকে পারমিশন নিচ্ছে তোমার একটা ব্যাংক ওপেন করার জন্য, ঠিক আছে? এরপরে শাখা খুলতে চায়, সো এখানে অবশ্যই তাকে কেন্দ্রীয় ব্যাংকের পারমিশন নেওয়া লাগবে, যেটা কিনা আমাদের এক্স ব্যাংক। আচ্ছা, এরপরে ওয়াই ব্যাংকের নতুন শাখা খোলার ফলে কি হবে? ওয়াই ব্যাংকের নতুন কর্মসংস্থান হবে, জনকল্যাণ হবে। এক্স ব্যাংকের কোনো মুনাফা বাড়বে না, কারণ এক্স ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কোনো একটা ব্যাংক একটা এক্সট্রা শাখা ওপেন করলে কেন্দ্রীয় ব্যাংকের তাতে কোনো প্রফিট হয় না। অ্যান্সার হবে 1 এবং 3। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস কয়টা? 4টা। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস হচ্ছে 4টা। সংরক্ষিত তহবিল কি? মুনাফার একটা অংশ, ইয়েস। ভবিষ্যতে মূলধন হিসেবে ব্যবহৃত হয়, ইয়েস। শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয়, নো। তাইলে অ্যান্সার হবে 1 এবং 2। লাস্ট কোশ্চেন, বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটা? বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস 12টা। বলে দেই, বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস হচ্ছে আমার 12টা, আর ব্যয়ের উৎস হচ্ছে 13টা। এগুলো আমি এইভাবে বলে দিচ্ছি যাতে তোমাদের মুখস্থ থাকে। আগের চ্যাপ্টার থেকে নীতি কয়টা? নীতি 16টা। যে কোনো কোশ্চেন চলে আসতে পারে। আচ্ছা, আমরা একটা সিকিউ দেখি। চীনের ওয়াংফু কোম্পানির বাংলাদেশের সিপিএস ফার্মাসিউটিক্যালসকে নিয়মিত ওষুধের কাঁচামাল সরবরাহ করে, ওকে। এক্ষেত্রে গোমতী ব্যাংক সিপিএস ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে একটা বিশেষ ব্যবস্থায় চীনের ওয়াংফু কোম্পানিকে অর্থ প্রদানের পদক্ষেপ দেয়, ঠিক আছে? গোমতী ব্যাংক শেয়ার বিক্রির মাধ্যমে ব্যবসার তহবিল সংগ্রহ করেছিল। ব্যাংকটা প্রতি বছর নিট মুনাফার 70% শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে বাকি 30% রেখে দেয়। গতে তোমাকে কি জানতে চাইছে? মিম বলছে হচ্ছে, মিম মনি বলছে 10-এ 10, ভেরি গুড। আচ্ছা, ব্যাংকের আয়ের প্রধান উৎস কি? ব্যাংকের আয়ের প্রধান উৎস হচ্ছে আমার আমানতের সুদ। আমানতকারী আয়ের প্রধান উৎস হচ্ছে তোমার ঋণের সুদ, সরি আমানত না, ঋণের সুদ। যেই ঋণটা দিচ্ছি সেটার যে সুদটা সেটা। তারপরে গতে দেখো, ওয়াংফু কোম্পানি ও সিপিএস ফার্মাসিউটিক্যালসের মধ্যে আর্থিক ও ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে গোমতী ব্যাংকের ভূমিকা কি? গোমতী ব্যাংকের ভূমিকা হচ্ছে এলসি ইস্যু, প্রত্যয়নপত্র, লেটার অফ ক্রেডিট ইস্যু। এখানে চীন হচ্ছে বাহিরের দেশের কোম্পানি, সিপিএস আমাদের। সো সিপিএস এর পক্ষ থেকে, আমদানিকারকের পক্ষ থেকে যখন আমি রপ্তানিকারককে এইরকম একটা বিশেষ ব্যবস্থায় অর্থ প্রদানের নিশ্চয়তা দিব, সেটাকে আমরা বলবো এলসি, লেটার অফ ক্রেডিট। ঘতে গোমতী ব্যাংকের তহবিলের উৎস কি কি? গোমতী ব্যাংকের তহবিলের উৎস 2টা। একটা হচ্ছে শেয়ার বিক্রির মাধ্যমে টাকা কালেক্ট করে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে পরিশোধিত মূলধন। সেকেন্ড হচ্ছে শেয়ার হোল্ডারদের মধ্যে কিছু বন্টন করে কিছু নিজের কাছে রেখে দেয়, তাহলে সেটাকে আমরা বলতে পারবো সংরক্ষিত তহবিল। সংরক্ষিত তহবিল, এই দুইটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার। ওকে, সো এই ছিল আমাদের একটা কোশ্চেন। আর এরপরে আমরা লাস্ট চ্যাপ্টার দেখব হচ্ছে ব্যাংকের আমানত, অধ্যায় 11 ব্যাংকের আমানত। এখানে তোমাদের আমি একটু বলে দেই কি কি পড়তে হবে। ব্যাংক আমানতের ধারণা, গুরুত্ব, ব্যাংকের হিসাব আর হিসাব খোলার পদ্ধতি। এখানের মধ্যে থেকে সবচেয়ে ভালো মতো পড়তে হবে 3টা জিনিস, একটা চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব, ঠিক আছে? সো এই ব্যাংক আমানতের এই 3টা জিনিস আমরা ভালো মতো দেখব। সেই সাথে ব্যাংক আমানতের গুরুত্বটা একটু দেখব, যে কার জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ। গ্রাহকের ক্ষেত্রে গুরুত্ব এগুলো, ব্যাংকের ক্ষেত্রে গুরুত্ব 3টা, তারপরে সামগ্রিক অর্থনীতিতে গুরুত্ব এই কয়টা। আচ্ছা, সো এবার আসলে হচ্ছে চলতি 3টা জিনিস আমি বলে দিব এই চ্যাপ্টার থেকে, বাকিটা তোমরা একটু দেখে নিবা বই থেকে, যেটা থেকে কোশ্চেন আসবে। প্রথম, চলতি হিসাব।
যে হিসাবে দৈনিক যতবার ইচ্ছা ততবার টাকা জমা রাখা যায় এবং উত্তোলন করা যায় সেটাকে আমরা বলি কারেন্ট অ্যাকাউন্ট অথবা চলতি হিসাব। চলতি হিসাবে কোনো রকমের সুদ দেওয়া হয় না, কিন্তু জমাতিরিক্ত উত্তোলনের সুবিধা দেওয়া হয়। এটা কাদের জন্য ইম্পর্টেন্ট? ব্যবসায়ীদের জন্য। সঞ্চয় হিসাব, সেভিংস অ্যাকাউন্ট, যেখানে যতবার খুশি ততবার টাকা জমা রাখা যায়, কিন্তু উত্তোলনের ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে, সপ্তাহে 2 বার অথবা একটা নিয়ম মাফিক টাকা উত্তোলন করতে হয়। এইটা কাদের জন্য? এইটা হচ্ছে অব্যবসায়ী নির্দিষ্ট আয়ের জনগণের জন্য, একটা সার্টেন ইনকাম যারা করে তাদের জন্য। এবং স্থায়ী হিসাব বা ফিক্সড অ্যাকাউন্ট হচ্ছে যে হিসাবে তুমি টাকা জমা রাখবা, এককালীন টাকা জমা রাখবা এবং মেয়াদ শেষে, মেয়াদের আগে উত্তোলন করতে পারবে না, মেয়াদ শেষে তোমাকে টাকা উত্তোলন করতে হবে, সেটাকে আমরা বলতেছি স্থায়ী হিসাব। এবং এই হিসাবে তোমাকে উচ্চ হারে সুদ প্রদান করা হবে। এরপর আরো কিছু তোমার হিসাব আছে, যেরকম ডিপোজিট পেনশন স্কিম, এটা একটু পড়ে যাব। ডিপিএস এর ফুল ফর্ম লাগবে, ডিপোজিট পেনশন স্কিম। ঋণ আমানত হিসাব দেখব, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব, এটা কাদের জন্য? এটা হচ্ছে যারা রেগুলার বিদেশে যাওয়া আসা করে তাদের জন্য। আচ্ছা, এরপর এই টপিকটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা অনেকে বলে না, হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয় কি কি বিবেচনা করব? ব্যাংক কোথায়, কতটা দক্ষ, কতগুলো সেবা দেয়, বৈদেশিক বিনিময় কি করে, সুনাম ভালো কিনা, শাখা আছে কিনা, কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে কিনা, ঋণ সুবিধা দেয় কিনা, সুদ কেমন চার্জ করে, সেবার উপর কেমন চার্জ নেয়, ইলেকট্রনিক ব্যাংকিং, এটিএম, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং আছে কিনা। ওকে, আচ্ছা, সো এই কটা জিনিস পড়বো। এবং আরেকটা হচ্ছে ডেবিট এবং ক্রেডিট কার্ড, খুব ভালো মতো দেখবো ডেবিট এবং ক্রেডিট কার্ড। চলো এবার এই চ্যাপ্টার থেকে এমসিকিউ গুলো দেখে নেই। তার আগে বলে নিচ্ছি, ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো দেখব এবং আমার হচ্ছে চলতি, সঞ্চয়, স্থায়ী, এই 3টা জিনিস সবচেয়ে ভালো মতো দেখবো। ব্যাংকিং ব্যবসার তহবিলের মূল উৎস কোনটা? আমানত। তহবিলের মূল উৎস আমানত। নিচের কোন হিসাবে জমাতিরিক্ত অর্থ উত্তোলনের সুবিধা দেয়? চলতি হিসাবে। নিয়মিত বিদেশ ভ্রমণকারীদের জন্য কোন হিসাব? রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট, আরএফসিডি। আরএফসিডি হচ্ছে তোমার যারা রেগুলার ভ্রমণ করে। এটিএম এর পূর্ণরূপ কি? অটোমেটেড টেলার মেশিন। প্রথমটা বানান দেখবো ভালো করে, অটোমেটেড টেলার। টেলারটা হচ্ছে দেখো TELLER, কেউ ভুলেও TA দিও না। এরপরে এখানে এক্স শাখা কোন ধরনের হিসাব খোলেন? জনাব ফারহান তোমার এক্স শাখায়, এই যে এক্স শাখায় হচ্ছে 1 লাখ টাকা রাখে, স্বল্প হারে সুদ পায়, উত্তোলন করে 50,000 টাকা। এটা তাহলে সঞ্চয় হিসাব, যেহেতু স্বল্প হারে সুদ দেয়। কোনটা ব্যবসার জন্য উপযুক্ত? ব্যবসার জন্য উপযুক্ত হচ্ছে জেড। 2 লাখ টাকা রাখছি, 1 লাখ টাকা উত্তোলন করছি, কোনো রকমের মুনাফা প্রদান করা হবে না, তাহলে এটা হচ্ছে আমার ব্যবসায়ীদের জন্য বেশি উপযুক্ত, সেটা হচ্ছে চলতি। এবং এখানে বাকি কি কি দেওয়া আছে? এক্স শাখা থেকে সপ্তাহে 2 বার টাকা উত্তোলন করা যায়। এক্স শাখা হচ্ছে আমার সঞ্চয় ছিল, ইয়েস। ওয়াই শাখার হিসাবটা খোলা হয় নির্দিষ্ট সময়ের জন্য, ওয়াই এ কি ছিল? উচ্চ হারে সুদ দিবে, তার মানে স্থায়ী হিসাব। আর জেড শাখার হিসাবে জমাতিরিক্ত উত্তোলনের সুযোগ রয়েছে, ইয়েস। অ্যান্সার হবে 3টাই। গ্রাহকের ক্ষেত্রে ব্যাংকের আমানতের উদ্দেশ্য কি? গ্রাহক কেন চায় ব্যাংক আমানত হোক? অর্থ নিরাপদে সংরক্ষণ করার জন্য। সমাজের নির্দিষ্ট আয়ের জনগণের জন্য কোনটা উপযোগী? সঞ্চয় হিসাব। লাস্টলি, আচ্ছা এখানে এই কটা কোশ্চেন ছিল, লাস্টলি আমরা দেখব হচ্ছে একটা সিকিউ, ঠিক আছে? দেখো, জনাব হাসনাত মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, তিনি তার প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত বেতন ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহের জন্য স্থানীয় রিজিক ব্যাংকে একটা হিসাব খোলে। উক্ত ব্যাংক তারে নির্দিষ্ট হারে সুদ প্রদান সহ চেক বই আর হচ্ছে প্লাস্টিক কার্ড দিয়ে দেয়, যেটা দিয়ে সে কেনাকাটা করে। কিন্তু একদিন কেনাকাটা করতে গিয়ে কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারেনি। পক্ষান্তরে তার বন্ধু জিহাদ কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ করে এবং বলে তার ব্যাংকে অর্থ জমা না থাকলেও কেনাকাটা করা যায়। গতে তোমাকে জানতে চাইছে জনাব হাসনাতের ব্যাংক হিসাবটা কোন ধরনের। জনাব হাসনাত কি করে? একজন কোম্পানিতে চাকরি করে বেতন একটা অ্যাকাউন্টে রাখতে চাচ্ছে। নির্দিষ্ট আয়ের জনগণের জন্য কোন ধরনের হিসাব? সঞ্চয়ী হিসাব। নির্দিষ্ট আয়ের জনগণের জন্য সঞ্চয়ী হিসাব। আর এই 2টা কার্ডের মধ্যে পার্থক্য কি? আমাদের জনাব হাসনাত সে যেহেতু অর্থ পরিশোধ করতে পারে নাই, তাহলে বুঝে নিতে হবে তার কার্ডটা হচ্ছে ডেবিট কার্ড, অ্যাকাউন্টে টাকা থাকলে মাত্র কাজ করে। আর জমা না থাকলেও যদি কেনাকাটা করতে পারে, তাহলে তার ফ্রেন্ডেরটা হচ্ছে একটা ক্রেডিট কার্ড। আমাকে ডেবিট এবং ক্রেডিট কার্ডের মধ্যে বিষয়টা বলতে হবে। ওকে, আচ্ছা, সো আশা করি আমরা মোটামুটি এই জিনিসগুলো বুঝতে পারছি।
তোমাদের হচ্ছে আমাকে একটু কমেন্টে জানাও ব্যাংকিং এর জিনিসগুলো কি মোটামুটি ক্লিয়ার কিনা, আর কোনো কারো এন্ড থেকে কোনো কোশ্চেন আছে কিনা আমাকে দ্রুত একটু কমেন্টে জানায় দাও। কমেন্টে জানাও যে ব্যাংকিং পার্টে কোনো কোশ্চেন আছে কিনা। এবং সেই সাথে আমি একটু বলে দেই, তোমরা কিন্তু কিছুদিন পরে তোমাদের রায়ান ভাইও বলেছে যে এইচএসসি 28 হয়ে যাবা। সো সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এসএসসির পরই এইচএসসিতে কি করবা এটা ডিসিশন নেওয়া লাগবে। সো বলে দেই, এইচএসসির সিলেবাস কিন্তু এসএসসির মতো না, হিউজ সিলেবাস, অলসো ফুল সিলেবাস কিন্তু। সো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সব সাবজেক্টের কোর্স চলে আসছে অলরেডি তোমাদের জন্য। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমাদের ওবি সব সাবজেক্টের, বাংলা ইংলিশ আইসিটি আছে, সেই সাথে কমার্সের সব সাবজেক্ট আছে। কেউ যদি জিওগ্রাফি, ইকোনমিক্স, পৌরনীতি বা সিভিক্স নিতে চাও তাদের জন্য কিন্তু এই সুবিধাটা আছে। আচ্ছা, একজন বলছে হচ্ছে ডেবিট এবং ক্রেডিট কার্ড। আচ্ছা, ডেবিট কার্ড হচ্ছে শুধুমাত্র অ্যাকাউন্টে টাকা থাকা সাপেক্ষে ইউজ করে কেনাকাটা করতে পারবা, আর ক্রেডিট কার্ড হচ্ছে তোমার অ্যাকাউন্টে টাকা না থাকলেও ব্যাংক তোমাকে একটা অ্যামাউন্ট দিবে, তুমি ওইটা খরচ করে কেনাকাটা করতে পারবা। টাকা থাকলে ডেবিট কার্ড, টাকা না থাকলেও কেনাকাটা করতে পারবা ক্রেডিট কার্ড। একজন বলছে এলসি। এলসি বা লেটার অফ ক্রেডিট হচ্ছে, ধরো আমি আমদানিকারক আর বাইরের থেকে প্রোডাক্ট আনাবো, আমি টাকাকে আগে দিয়ে দিব উনি যদি প্রোডাক্ট না পাঠায়, আর উনি কি প্রোডাক্ট আগে পাঠিয়ে দিবে যদি আমি টাকা না দিই? এই প্রবলেমটার সলিউশন করার জন্য আমার ব্যাংক রপ্তানিকারককে বলবে যে স্যার আপনি প্রোডাক্ট পাঠান, আমি কি করব, আমার মক্কেল এই আমদানিকারক যদি টাকা না দেয় স্টিল আমি কি করব, আমি আপনাকে টাকা পরিশোধ করে দিব। এইরকম যখন কনফার্মেশনটা পেয়ে যাবা তখন কিন্তু তোমার একটা কোম্পানি বাহিরের দেশের হলেও সে তোমাকে প্রোডাক্ট পাঠাবে, দ্যাট ইজ কল্ড এলসি। আর এদিকে ওকে, আচ্ছা, সো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। আশা করি আমাদের ফাইনাল রিভিশন লাইভ ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের জন্য অনেক হেল্পফুল ছিল। আচ্ছা, তোমাদের যেহেতু কালকের পর দিনই ফাইন্যান্স এবং ব্যাংকিং পরীক্ষা এবং এটাই তোমাদের কমার্সের সাবজেক্টের প্রথম পরীক্ষা, সো এই যে আমরা ক্লাসগুলো করালাম এখানে কিন্তু মোটামুটি তোমাদেরকে সবকিছু রিভাইজ করিয়ে দিয়েছি। এরপর বাকি কাজ হচ্ছে তোমাদের। এবং অনেকে মনে করে যে আপু যা পড়ছে এটার উপর পরীক্ষা দিয়ে দিব, কিন্তু না, যেহেতু তোমাদের কাছে একদিন সময় আছে তোমরা কিন্তু একটু ভালো মতো থরলি রিভাইজ করবা। এখনো সম্ভব যে তুমি ফাইন্যান্সের প্রতিটা চ্যাপ্টারে 2টা করে ম্যাথ করবা এবং সেই সাথে কিন্তু ব্যাংকিংয়ের প্রতিটা কন্টেন্ট, মেইন কনসেপ্টগুলো কিন্তু তোমাদের পক্ষে পড়া সম্ভব। সো আশা করি সবাই এই চেষ্টাটা করব যে আমাদের প্রতিটা পরীক্ষা যাতে ভালো হয়। এবং এই কথাটা আমি শুধু আজকের পরীক্ষার জন্য বলতেছি না, এই কথাটা আগামীতে সবগুলো পরীক্ষার জন্য, কারণ এসএসসি কিন্তু তোমাদের জন্য একটা বেস পরীক্ষা, এরপরে তোমরা আরো বড় বড় পরীক্ষা দিবে, এইচএসসি পরীক্ষা দিবে, অ্যাডমিশন পরীক্ষা দিবে। সো এটা কিন্তু ইফেক্ট রাখবে। সো আশা করি সবাই নিজেদের যতটুকু চেষ্টা করা সম্ভব ততটুকু চেষ্টা করব। এবং তোমাদের শোভন ভাইয়া সবসময় একটা কথা বলে, চাইলেই হয়, চাইতে হয়। সো তুমি যদি চাও তাহলে তুমি খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবা। এবং আমি তোমাদেরকে ফাইন্যান্সের জন্য যে সাজেশনগুলো দিব, খুব সুন্দর মতো এসকিউ লিখবো, শুধু পারি অনেক ভালো কনসেপ্ট জানা আছে এমন এসকিউগুলো লিখবো। আর রিটেন বা হচ্ছে সিকিউ যখন অ্যান্সার করব চেষ্টা করব ম্যাথের পার্ট থেকে অ্যান্সার করতে। ম্যাথের পার্ট থেকে অ্যান্সার করলে যেটা হবে, তুমি যদি ম্যাথ ভালো পারো এবং ফাইন্যান্স পার্টের 3টা অ্যান্সার করে ফেলো তাহলে কিন্তু তোমার এখানে একদম ছক্কা মার্ক, যদি ম্যাথ ভুল না যায় অনেক ভালো মার্কস পাবা। এবং এইটা কিন্তু আমার ট্যাকটিক্স ছিল, আমি এক্স্যাক্ট মার্কটা না বলি বাট আমার কিন্তু 88+ ছিল। সো সেই ক্ষেত্রে আমি যেটা ফলো করেছি সেটা হচ্ছে ম্যাথের পার্ট থেকে অ্যান্সার করা। আমি খাতা পেয়ে ম্যাথের কোশ্চেনগুলো দেখছি, যেগুলো পারছি ম্যাথ অ্যান্সার করছি। সো আশা করি তোমরা যদি কালকের দিনটা কাজে লাগাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো অনেক ভালো হবে এবং সেই সাথে আগামী পরীক্ষাগুলোতেও ভালো করার চেষ্টা করবে। তোমাদের সবার জন্য অনেক দোয়া থাকবে এবং আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য একটা বেস হিসেবে কাজ করবে যে রিভাইজ হয়ে গিয়েছে, এখন তোমরা তোমাদের স্ট্রেংথ উইকনেস অনুযায়ী জিনিসগুলো পয়েন্ট আউট করে পড়ে ফেলবে। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে আগামী কোনো একটা ক্লাসে, এবং এইচএসসি কিন্তু আছে, এইচএসসি ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।